ছি, এই ছিল আমার প্রতি তোমার ভালোবাসা। যদি আমাকে তুমি সত্যিকারেরই ভালোবাসতে, তাহলে কেন অপেক্ষা না করে নতুন করে বিবাহে লিপ্ত হলে? আমার সন্তান কোথায়? তোমাদের বাড়িতে তোমার ভাইয়াদের সাথে থাকে। এর বেশি আর কিছুই জানি না আমি। ছি, তার মানে তুমি ওর কোনো খোঁজখবরই রাখো না? এই কেমন মা তুমি? মন থেকে ভালোবাসলে অন্তিম শ্বাস পর্যন্ত অপেক্ষা করা যায়। আর তাছাড়া তুমি পারতে আমার দেওয়া ফসলকে বুকে জড়িয়ে নিয়ে অন্তিম শ্বাস অবধি যেতে। কিন্তু আমার প্রতি তোমার ভালোবাসাটা তীব্র ছিল না, গভীর ছিল না, সত্যি ছিল না। তোমার কাছে শারীরিক সুখটি অনেক বড় হয়ে গেছিল, তাই হয়তো নতুন কারো তত্ত্বাবধানে চলে গিয়েছিলে। ভুলেছিলে আমায়, যে তোমাকে নিঃস্বার্থভাবে প্রকৃত ভালোবাসত। সেট আপ শাহরিয়ার। আমি এখন অন্য কারো স্ত্রী। তুমি আমাকে এভাবে এসব বলতে পারো না। ও সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম যে তুমি আরও আমার তত্ত্বাবধানে নেই। শারীরিক তৃপ্তির চাহিদা অন্য কারো হয়ে গেছে। এতক্ষণ সাদিয়ার বর্তমান স্বামী চুপচাপ থাকলেও এখন আর চুপ থাকতে পারেনি। তিনি আমায় ধমক দিয়ে বললেন, ইউ ইডিয়েট, তোর সাহস হয় কি করে আমার স্ত্রীকে বাজে কথা বলার? ছোট লোক, তুই জানিস আমি কে? কয়েক মুহূর্তেই তোকে টেনে হিঁচড়ে থানায় নিয়ে যেতে পারি। সাদিয়া তার বর্তমান স্বামীর কথাগুলোর উত্তরে আমাকে বেশ একটা ইঙ্গিত করেই বলল, উফ, ছাড়ো তো। এসব ছোট লোকদের সাথে অযথা কথা বাড়ালে সুইজারল্যান্ড যাওয়ার আমাদের ফ্লাইট মিস হয়ে যাবে। চলো এখান থেকে। এই এসব কি করছিস? বড় আম্মু, বাঁচাও বাঁচাও। বলে চিৎকার করছে রাত্রি। তার চিৎকার শুনে আব্বু আম্মু চাচি দৌড়ে আমার রুমের সামনে চলে আসলো। এসে তারা দরজা খোল বলতে বলতেই দরজা নক করতেছিল। রাত্রি দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। তখন সবাই রুমের ভিতরে ঢুকে পড়ে। রাত্রি তখন কাঁদতে কাঁদতে আম্মুকে জড়িয়ে ধরে। বড় আম্মু, আপনার ছেলে আমাকে একা পেয়ে। তখন আব্বু আমার সাথে যা করলো তো আমি জীবনে কল্পনা করতে পারিনি। আব্বু খুব জোরে আমার গালে একটা থাপ্পড় মারলো। থাপ্পড়টা হয়তো একটু বেশিই ঝরেছিল, তাই গালের এক পাশটা কেটে গিয়ে রক্ত পড়তে থাকলো। সেটার দিকে আমার দৃষ্টিপাত নেই। আমি চেয়েছি আব্বুর চেহারার দিকে। যে আব্বু কোনোদিন আমাকে একটা ফুলের টোকা পর্যন্ত দেয় নাই, সে আব্বু কিনা আজকে আমাকে সন্দেহ করে কোনো কিছু জিজ্ঞেস না করে আমার গায়ে হাত তুললো। তখন আমি, আব্বু আমি কী করেছি যে আমার গায়ে হাত তুললে? কি করেছিস তুই? ছি, তুই আমার ছেলে সেটা ভাবতে আমার নিজের উপর ঘেন্না হচ্ছে। আব্বু তুমি আমায় ভুল বুঝছো। তোমরা যেমনটা ভাবছো তেমনটা কিছু হয়নি। তোকে আর কিচ্ছু বলতে হবে না। আমরা যা দেখার তা তো নিজের চোখেই দেখলাম। তোমরা যা দেখেছো ভুল দেখেছো। আর কোনো কথা নয়, এর ফয়সালা আগামীকাল হবে। আমরা কেউই আর এক মুহূর্ত এ চরিত্রহীন ছেলের সামনে দাঁড়িয়ে থাকতে চাই না। এই বলে আব্বু চলে গেল। তার পেছন পেছন পরিবারের বাকিরা চলে গেল, আর আমি সেখানে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। রাত 2:45। আমার চোখে ঘুম নেই। কেন রাত্রে আমার সাথে এমনটা করলো? আমি নয় তাকে ভালোবাসি না, কিন্তু সে তো আমাকে ভালোবাসে। আর ভালোবাসার মানে কি? ভালোবাসার মানুষটিকে সবার সামনে অপমান করা, সবার সামনে ছোট করা? এই প্রশ্নগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। ভার্সিটির টপ স্টুডেন্ট হয়েও যে কিনা কোনোদিন মেয়েদের সাথে চোখে চোখ রেখে কথা বলেনি, আজ সে কিনা একটা মেয়ের সাথে। ছি, কি করে বাকি জীবনটা বেঁচে থাকবো নিজের নামের পাশে চরিত্রহীন দর্শক এই জঘন্য শব্দগুলো নিয়ে? আব্বু আম্মু যদি বলতো রাত্রিকে বিয়ে করে নিতে, তাহলে আমি মেনে নিতাম। আজ পর্যন্ত আমি তাদের কথার কোনো অবাধ্যই হইনি। তাছাড়া রাত্রির চেহারাটা যে মায়াবী, আমি কেন, যে কোনো ছেলে 100% সেও নির্দ্বিধায় তার জন্য পাগল হয়ে যাবে। তবু আমি বুঝি না কেন মেয়েটা আমার পিছনে পড়ে থাকে। এইসব কথা ভাবতে ভাবতে আর চোখের পানি ফেলতে ফেলতে চোখটা কখন লেগে গেছে বুঝতে পারিনি। পরের দিন সকালবেলা সিঁড়ি বেয়ে রুম থেকে নিচে নামছিলাম। দেখলাম সবাই নিচে ড্রয়িং রুমে বসে কী যেন আলোচনা করতেছে। আমায় নিচে নামতে দেখে, এ শ্যাম, এইদিকে আয়। জি আব্বু বলো। আগামী 15 দিনের মধ্যে আমরা সবাই তোমার আর রাত্রি বিয়ে ঠিক করেছি। কি? না আব্বু, এটা কখনোই সম্ভব না। আমি কখনোই রাত্রিকে বিয়ে করতে পারবো না। চুপ কর বেয়াদব, এমনিতেই এত বড় নীচ কাজ করছিস। তুই যদি এখন রাত্রিকে বিয়ে না করিস তাহলে মেয়েটার কি হবে? কে মেয়েটাকে বিয়ে করবে? মান সম্মান আর যতটুকু আছে সেটাও কি আর রাখবি না? তখন দেখি রাত্রির আম্মু সবার পেছনে দাঁড়িয়ে আমার দিকে চেয়েছে, সবার আড়ালে মুচকে আসছে। তাকে দেখে আমার প্রচণ্ড রাগ হচ্ছিল। তার জন্য আমার জীবনটা এত নিচুতে নেমে গেছে। সবার সময় আমার মাথা নিচু হয়ে গেছে। তখন আমি সেখানে আর কিছু না বলে বাসা থেকে বেরিয়ে গেলাম, কারণ আমি জানি আমার কোনো কথায় কেউ বিশ্বাস করবে না। রাত্রি সবাইকে নিজের দখলে নিয়ে নিয়েছে। 2 দিন পর। সিয়াম, শুন তো। কি আম্মু বলো। রাত্রিকে নিয়ে ওর বান্ধবীর বাসায় যা তো। কেন? আজ নাকি রাত্রির বান্ধবীর জন্মদিন, তাই আমি এত রাতে রাত্রিকে একা ছাড়তে সাহস পাচ্ছি না। তুই ওর সঙ্গে যা। আমি পারবো না।
ওর বান্ধবীর জন্মদিন, ওকে যেতে বলো, আমি কেন যাব? সিয়াম, 2 দিন পর যার সাথে তোর বিয়ে তাকে এভাবে একা রাতে কোথাও যেতে দেওয়া ঠিক হবে না। তুমি তো জানো না আম্মু, ও যে কত ডেঞ্জারাস মেয়ে, ভূতরা ওকে দেখে পালিয়ে যাবে। মনে মনেই বললাম। রাত্রি আমাকে উদ্দেশ্য করে বলল, বড় আম্মু আমি রেডি, ওনাকে রেডি হয়ে আসতে বলুন। রাত্রি কি একটা ড্রেস পরেছে, ড্রেসটার নাম জানি না, মাথায় হিজাব পরেছে। সব মিলে রাত্রিকে যা সুন্দর লাগছে বোঝানোর মতো না। আমি যেমন আছি তেমনি ঠিক আছি। মেয়েদের মতো রেডি হতে গিয়ে ঘন্টার পর ঘন্টা আটা ময়দা মাখে না। পার্কিং থেকে কার নিয়ে আসবো, নাকি বাইকে যাবি? রাত্রি আমার দিকে রেগে বলল, বাইকে। তো রাত্রিকে নিয়ে বাইকে করে বেরিয়ে পড়লাম। 1.5 কিলোমিটারের রাস্তা। বাইকে গেলে রোমান্টিক ঘটনা যা হয় আপনারা সবই তো জানেন। যেমন কারণে আমি একের পর এক ব্রেক ধরতেছি। রাত্রি আমার আরও জোরে জোরে ধরলো। আমার কিন্তু সেই লাগছে। অবশেষে তার বান্ধবীর বাসায় পৌঁছালাম। তুই এসেছিস রাত্রি, আমি তোর জন্য অপেক্ষা করছিলাম। রাত্রি বান্ধবী নীলা। তোর পাশে ওই হিরোটা কে রে? রাত্রির অন্য বান্ধবীরা। রাত্রি সবাইকে উদ্দেশ্য করে বলল, ও আমার হবু বর, একদম নজর দিবি না। রাত্রির বান্ধবী দুষ্টুমি করে বলল। আসেন দুলা ভাই, আপনার সাথে কিছু সেলফি নি। আমি রাত্রিকে রাগানোর জন্য বললাম, চলো সেলফি নিই। এমন সময় রাত্রি অনেক রেগে গিয়ে তার বান্ধবীর বাসা থেকে বেরিয়ে গেল। আমি পিছন পিছন অনেক ডাকলাম, কিন্তু শুনলো না। ভাইয়া, রাত্রি অনেক রেগে গিয়েছে, মেয়েটা কি নাকি করে ফেলে, আপনি দেখুন। তখন আমি কোনো কথা না বলে সেখান থেকে বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম। কিছু দূর আসার পরে দেখলাম রাত্রি রাস্তার মধ্য দিয়ে গজগজ করে হাঁটতেছে। আমি গিয়ে তার সামনে বাইকটা থামালাম। সেই সাথে সাথে বাইকে আমার পিছনে উঠে পড়লো। বাইকে দুজনে চুপ করে আছি, কেউ কোনো কথা বলছে না। হঠাৎ কিছুক্ষণ পর মাঝপথে রাস্তার মধ্যে, এই বাইক থামান। কি হলো? বাসা তো এখন অনেক দূর। থামান বলছি। আমি বাইকটা থামানোর সাথে সাথেই রাত্রি বাইক থেকে নেমে আমার সামনে এসে, তোর অনেক শখ না সেলফি তোলার? আপনি থেকে তুই, তো কি করে বলবো, দেখি তুই কত সেলফি তুলতে পারিস। এই বলে রাত্রি আমাকে জড়িয়ে ধরে একের পর এক কিস করতেছে আর নিজের হাতে থাকা ফোনটা দিয়ে দুজনে ক্যামেরাবন্দি করতেছে। এই বলে রাত্রি আমাকে জড়িয়ে ধরে একের পর এক কিস করতেছে আর নিজের হাতে থাকা ফোনটা দিয়ে দুজনকে ক্যামেরাবন্দি করতেছে। রাত্রি এসব কর্মকাণ্ড দেখে আমি তো হতবাক। রাস্তার মাঝখানে সবাই আমাদের দিকে তাকিয়ে বিনা পয়সায় সিনেমা দেখতেছে। ওই তুই সব কি করছিস? আপনার মেয়ের সাথে সেলফি তোলার খুব ইচ্ছে হয়েছে তাই না? তাই আপনার সাথে সেলফি তুলছি, দেখি কত সেলফি তুলতে পারেন। তো তোর সেলফি তোলা হয়েছে? হুম তাহলে এবার বাসায় চল। চলেন। আমি বাইকটা স্টার্ট দিলাম। সাথে সাথে রাত্রি আমার বাইকের পিছনে উঠে আমার পিছন থেকে জড়িয়ে ধরে বসলো। এবার আগের চেয়ে বেশি জোরে জড়িয়ে ধরেছে। আমার শরীরে রাত্রির কোমল ত্বকের স্পর্শ লাগার কারণে আমার পুরো শরীর শিহরিত হয়ে উঠছে। আমার যে কীরকম অদ্ভুত ভালো লাগছিল আপনাদের বলে বোঝাতে পারবো না। অবশেষে বাসায় চলে আসলাম। কি রে, তোরা এত তাড়াতাড়ি চলে আসলি যে? এমনি। তাই তো, আমি তোর সাথে কোথাও যেতে চাই না। তার সাথে আবার জন্মদিনের অনুষ্ঠানে গেলাম, আরও জন্মদিনের দাওয়াত না খেয়ে চলে আসলো। সাথে সাথে আমাকেও না খেয়ে চলে আসতে হলো। কি রে রাত্রি, দাওয়াত না খেয়েই চলে আসলি যে? রাত্রি আমাকে উদ্দেশ্য করে বলল। সেটা অনেকেই জিজ্ঞাসা করেন। তখন আমি সেখানে আর কিছু না বলেই ওপরে আমার রুমে চলে আসলাম। আমি যদি তখন সেখানে কিছু বলতে চাই তাহলে আমি জন্মদিন অনুষ্ঠানে যা করলাম তার কেলোরকিতে ফাঁস হয়ে যাবে। রাতে কিছু না খেয়ে বিছানায় গায়ে দিলাম। পরদিন সকালবেলা, এই শয়তান মেয়ে ওঠ। কি হয়েছে, চিল্লাচ্ছেন কেন? তুই আমার রুমে কেন? আর আমি এভাবে জড়িয়ে ধরে ঘুমিয়েছিস কেন? আমার হবু স্বামীকে আমি জড়িয়ে ধরে ঘুমাবো না তো কে ঘুমাবে? জড়িয়ে ধরছি ভালো কথা, কিন্তু আমার লুঙ্গি গেল কই? আমি কি জানি। আসলে আমি রাতে ট্রাউজার পরে ঘুমাই, কিন্তু গতকাল রাতে যা গরম পড়েছিল তখন উপায় না পেয়ে আব্বার একটা লুঙ্গি নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ফলে শয়তান মেয়েটা আমার ইজ্জতে 13টা বাজিয়ে দিল। তুই আমার মতো একটা নিরীহ ছেলেকে রাতের বেলা একা পেয়ে আমার ইজ্জত নিয়ে সিনেমিনি খেলছিস? ওই ন্যাকা কান্না বন্ধ করেন তো। যত সব ন্যাকামো, রাতের বেলা তো আমার সাথে খুব মজা নিচ্ছিলেন। তুই আমার বোন হয়েও এটা আমার সাথে করতে পারলি? ওই চুপ করেন তো। কিচ্ছু করিনি বুঝছেন। রাতের বেলা আপনার দুধ দিতে এসে দেখলাম আপনি ঘুমিয়ে পড়েছেন, তাই আপনাকে একটু জড়িয়ে ধরেছিলাম। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। কিন্তু আমার পরনে লুঙ্গি হয়ে গেল। এটা সিক্রেট, বলা যাবে না। এটা বলে রাত্রে একটা দুষ্টু মিষ্টি হাসি দিয়ে আমার রুম থেকে চলে গেল। কম্বলের নিচে আমার গায়ে এখনও কোনো কাপড় নেই। কী যে করি। কোনোরকম বিছানার চাদরটা গায়ে পেঁচিয়ে ওয়ার্ড্রোপের কাছে গেলাম, যেখানে আমার জামা কাপড় থাকে। কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি, ওয়ার্ড্রোপও লক করা। চাবিটা আমার কাছে নেই, চাবিটা রাত্রির কাছে।
কারণ আমার জামা কাপড় সবসময় রাত্রি গুছিয়ে রাখে। চাদরটা এখনও গায়ে রয়েছে। কোনো মতো গায়ে জড়িয়ে রুমের ভিতর থেকে বাইরে গিয়ে ওকে দিচ্ছি আর রাত্রিকে ডাক দিচ্ছিলাম। এমন সময় ভাবি আমার এমন অবস্থা দেখে। গল্পের শুরুতে সংক্ষিপ্ত পরিচয়ের কারণে বলা হয়নি, আমার একটা কিউট মিষ্টি ভাবি আছে, আমার ভাইয়ের বউ। আর আমার ভাই ব্যাংকে চাকরি করে। দেবরজি, পোশাকটাতে তো তোমায় খুব ভালো মানিয়েছে। আমার থেকে একটা শাড়ি এনে দিব? ভাবি হেসে বলল আমায়। ভাবি ভালো হচ্ছে না কিন্তু, আমার এমন অবস্থা দেখে তুমি মজা নিচ্ছ? ভাবি তখন হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। আর আমি আমার রুমে গিয়ে বসে পড়লাম। তখন রাত্রির উপর খুব রাগ হচ্ছিল। এর কিছুক্ষণ পরেই রাত্রি আমার রুমে আসলো। ওই, আমার ওয়ার্ড্রপের চাবি দে। দিতে পারি একটা শর্তে। কি শর্ত? আমাকে জড়িয়ে ধরে একটা চুমু খেতে হবে। আমি পারবো না। ওকে, তাহলে চাবিও পাবেন না। এমন করিস না রাত্রি, তুই তো আমার আদরের বোন। আমি তো সব শর্তে রাজি। গুড বয়। আর শুনুন, আজ থেকে আর আমায় বোন বলবেন না, বউ বলবেন। শুধুমাত্র বউ। বলবোই তো, তুই হলি আমার ডেঞ্জারাস চাচাতো বউ। মনে থাকে যেন। আর এই নিন চাবি, আর শর্তটা পূরণ করুন। সাথে সাথেই আমি রাত্রির কাছ থেকে চাবিটা নিয়ে ওয়ার্ড্রোব খুলে একটা প্যান্ট নিয়ে পরে ফেললাম। যদি ওর সত্যি রাজি না হতাম তাহলে ইজ্জতের সম্মান নিয়ে পৃথিবী নামক গ্রহে আর থাকতেই পারতাম না। এবার আর কি, ওর শর্তটা পূরণ করতে হলো। আমি কি ওকে জড়িয়ে ধরে চুমু খাবো? আমি ওর কাছে যাওয়ার সাথে সাথেই ও নিজে আমাকে জড়িয়ে ধরে চুমু খাওয়া শুরু করলো। ওর মিষ্টি ঠোঁটের মেয়েলি মাতাল গন্ধে আমি হারিয়ে গেছি এক অজানা সুখের রাজ্যে। বিকেলবেলায় আব্বু আমাকে রাত্রিকে উদ্দেশ্য করে বলল, সিয়াম, বিয়ের তো আর মাত্র 2 দিন বাকি আছে। বিয়ের বাজারগুলো তো আমরা পারিবারিক বড়রা মিলে করব। তারপরও তোদের পছন্দের কিছু কেনাকাটা থাকলে গিয়ে করে আয়। আমার কিছু কেনার নাই। পাশ থেকে রাত্রি, আপনার না থাকলেও আমার আছে। আর আপনি আমার সাথে যাবেন। আমার একা শপিংয়ে যেতে ভয় লাগে। আমি যেতে পারবো না, তোর কেনাকাটা আছে, তুই যা। বড় আব্বু। সিয়াম, তোর কি জ্ঞান বুদ্ধি সব দিন দিন লোপ পাচ্ছে? ও একা কি করে শপিংয়ে যাবে? বর্তমানে দেশে যে অবস্থা, ও একা বের হয়ে হওয়া সেভ হবে না। তুই ওর সঙ্গে যা। তখন আমিও আব্বু বাধ্য ছেলের মতো ওকে নিয়ে শপিং মলে চলে আসলাম। ও একের পর এক দোকানে ঘোরাচ্ছে। মেয়েদের পুরনো অভ্যাস আর কি, একের পর এক দোকান ঘুরবে কিন্তু কিছু কিনবে না। আমি একপাশে থাকা একটা জেন্টসের দোকানে থেকে একটা সানগ্লাস ও একটা নতুন শু দেখছিলাম। কিন্তু বিয়ের কথাটা মনে পড়তে মনটা খারাপ হয়ে গেল। তাই কিছু না কিনে দোকান থেকে বেরিয়ে গেলাম। ততক্ষণে রাত্রি শপিং করা শেষ। অবশেষে রাত্রিকে নিয়ে একটা রেস্টুরেন্টে নাস্তা করেই শপিং থেকে বাসায় চলে আসলাম। রাত্রে যখন ঘুমোতে যাব তখন প্রত্যেক দিনের মতো আজও দুধ নিয়ে আমার রুমে আসলো। তবে আজ দুধ নয়, হাতে অন্য কিছু আছে। এই নিন, এটা আপনার জন্য। এটা কি? আপনার পছন্দের ব্ল্যাক কালারের শার্ট। এটা কখন কিনলি? সেটা আপনার না জানলেও চলবে। আমাকে নিয়ে বিয়ের পরে বাইরে ঘুরতে যাওয়ার সময় পরবেন। এখন লক্ষ্মী ছেলের মতো দুধটা খেয়ে চুপটি করে ঘুমিয়ে পড়েন। এটা বলে রাত্রি আমার রুম থেকে চলে যায় আর আমি দুধটা খেয়ে গভীর ঘুমের দেশে হারিয়ে যাই। এভাবে দেখতে দেখতে 2 দিন কেটে যায়। অবশেষে বিয়ের দিনও চলে আসলো। যেহেতু পাত্র আর পাত্রী বাড়ি একটাই, সেহেতু বিয়ের দিন পুরো বাড়িকে সুন্দর করে সাজানো হয়েছে। জানা অজানা আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা আসতে থাকলো। সবাই আমার আর রাত্রির বিয়েতে কেন্দ্র করে আনন্দে মেতে উঠেছে, কিন্তু আমার সেদিকে কোনো খেয়ালই নেই। কথায় আছে না, যার বেতের খবর নেই পাড়াবশীর ঘুম নেই। এভাবে নানা ব্যস্ততায় দিনের বেলাটা কাটলো। যখন সন্ধ্যা আসলো তখন আমার হার্টবিটটা দ্রুতই বাড়তে থাকলো, কারণ সন্ধ্যা 7টায় বিবাহ পড়ানোর সময় ঠিক করা হয়েছে। আজ রাত্রিকে বউ সাজে যা সুন্দর লাগছে না, বলে বোঝানো যাবে না। ও তো এমনিতেই সুন্দর, কিন্তু আজ বিয়ের বেনারসিতে আরও বেশি সুন্দর লাগছে। আমি 100% নিশ্চিতভাবে বলতে পারি আমার গল্পের পাঠকরা রাত্রিকে একবার দেখলেই পাগল হয়ে যাবে। বিনা পয়সা ওকে দেখে ক্রাশ খাবে। কিন্তু আমি ক্রাশ খাই না। হাজার হলো আমার চাচাতো বোন, ছোটোবেলা থেকে বোন হিসেবে দেখে আসছি। আর আমি শিওরে বলতে পারি আমার গল্পের পাটিকারা কেউ আমার চাচাতো বোন রাত্রির মতো সুন্দর না, কারণ কেউ রাত্রির মতো হতে পারবে না। তবে সৌন্দর্যের একটা বর্ণনা করতে গেলে বিরাট একটা বই লেখা যাবে, তবুও শেষ হবে না। অবশেষে চলে আসলো সেই মাহেন্দ্রক্ষণ, মানে সন্ধ্যা 7:05। আমার সামনে কাজী সাহেব, পাশে আব্বু, চাচা, বড় ভাইয়া ও অন্যান্য মুরব্বীরা। সেখানে সকলের মধ্যমণি আমি। সবাই আমার দিকে চেয়ে আছে। আমি না পারছি সেখান থেকে উঠে পালিয়ে যেতে। তখন বাবা সিয়াম, কবুল বলো। আমি নিশ্চুপ। পাশ থেকে আব্বু বলল, কিরে সিয়াম, কবুল বল। আমি কি করব বুঝতে পারছি না। আমি কবুল বলতে পারবো না, কারণ রাত্রিকে আমার পছন্দ না। আব্বু জোরে চেয়েছি, কবুল বল। কবুল কবুল কবুল।
আব্বু চিৎকারে ভয়ে আমার মুখ থেকে বেরিয়ে গেল। আলহামদুলিল্লাহ। এভাবে পর্যায়ক্রমিক বিয়ের বাকি কাজগুলো সম্পন্ন হলো। পাঠক পাঠিকারা নিশ্চয়ই অনেক খুশি হয়েছেন যে আমার আর রাত্রি বিয়েটা শেষ হলো, কিন্তু এর আমি শোধ নেবই। তখন কবুল বলেছিলাম, কারণ আমার তখন কিছু করা ছিল না। সবাই জানে আমি রাত্রিকে দর্শন করতে চেয়েছি, তাই আমি ওকে বিয়ে করতে বাধ্য। রাত 12টা, বাসার ছাদে দাঁড়িয়ে রাতের আকাশের নক্ষত্রগুলো দেখছিলাম আর ভাবছিলাম কি করে রাত্রির মতো একটা প্যারা নিয়ে সারাটা জীবন কাটাবো। তখন পেছন থেকে আম্মু, এত রাত পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছিস? এমনিতে ভালো লাগছে না। সেটা বললে তো হবে না, আজ তোদের বাসর রাত। মেয়েটা কখন থেকে ঘরে একা বসে আছে, রুমে যা। তখন আম্মুর বাধ্য ছেলের মতো আমার রুমের দিকে এগোতে লাগলাম। আজ নিজেই নিজের রুমের দিকে যেতে ভয় লাগছে। যখন আমার রুমের দরজার সামনে আসলাম, আমার ফাজিল বন্ধুরা, মামা, আজ কিন্তু বিড়ালটা মারতে হবে। বাসরাতে আবার বিড়াল আসবে কোত্থেকে? মামা, ভেতরে গেলে বুঝবা। তখন আর কি, আমার ফাজিল বন্ধুরা জোর করে রুমের ভিতর ঢুকে দিয়ে বাইরে থেকে দরজা লক করে দিল। আমি রুমের ভিতর ঢুকতে অবাক হয়ে যাই। আজ নিজের রুমটা নিজেই চিনতে পারছি না। আমার রুমটা খুব সুন্দর করে ফুল ও আলো দিয়ে সাজানো। রাত্রি খাটে ঘোমটা দিয়ে বসেছিল। সেখান থেকে দৌড়ে নিচে এসে আমার পা ধরে সালাম করতে লাগলো। তখন, ওই কি করছিস এসব, ছাড়। কেন সালাম করছি? যেটা বাসরাতে প্রত্যেক স্ত্রীরা তাদের স্বামীকে করে থাকে। এসব ন্যাকাম্য বন্ধ কর, চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়। এই বলে আমি বিছানা থেকে একটা বালিশ নিয়ে সবাই ঘুমাতে চলে আসলাম। তখন, আপনি সোফায় কেন ঘুমাচ্ছেন? খাটে আসুন। আমি সোফাতে ঠিক আছি, তোর সাথে এক বিছানায় ঘুমানো অসম্ভব। আপনি যদি খাটে না ঘুমান তাহলে আমিও খাটে ঘুমাবো না। আমি নিচে মেঝেতে শুয়ে পড়লাম। দেখ, এত রাতে মাথা গরম করিস না। তুই আমায় বিয়ে করতে চাইলি, সেটা করেই ফেললি। আমার মতো হ্যান্ডসাম ছেলে, আমার এত ভালো ক্যারিয়ার, আমার বাবার কোটি কোটি টাকা, সব তো পেয়ে গেলি। এখন আমার কাছে আর কি চাস? আমি কিন্তু আপনাকে সত্যি ভালোবাসি বলে বিয়ে করেছি। তুই আমার জীবনটা হেল করে দিয়েছিস, তোকে আমি কখনোই মেনে নেব না। আমি উকিলের সাথে কথা বলে আমাদের ডিভোর্স পেপার রেডি করছি। এই কথা বলার পরেই রাত্রি কাঁদতে কাঁদতে রুম থেকে বেরিয়ে চলে যাচ্ছিল। আমি তখন তার হাতটা ধরে এক টান দিয়ে ওকে আমার বুকে নিয়ে আসলাম। ওই, কই যাস? আমি বড় আম্মুর কাছে যাচ্ছি। কেন? আম্মুর কাছে কেন যাবি? আপনার বিচার দিতে। বলবো আপনি আমায় বুকে মেরে বাসর ঘর থেকে বের করে দিয়েছেন। ওই প্লিজ প্লিজ, এসব বলিস না। বলবো না, তবে একটা শর্তে। কি শর্ত বল? আপনি এখন আমার সাথে খাটে ঘুমাবেন। তখন আমি আর কোনো উপায় না পেয়ে বাধ্য ছেলের মতো ওর কথায় হ্যাঁ বলে দিই। আরেক সমস্যা বাদলো, যখন খাটে ঘুমাতে আসলাম, দুজনে খাটে শুয়ে আছি। তখন, এই শুনুন না, আবার কি হলো? আমি না এসব ভারী গহনা আর বেনারসি পরে ঘুমাতে পারছি না। আপনি যদি কিছু মনে না করেন এগুলো খুলে ঘুমাই। রাত্রি করোনা সরে, আসলেই এসব ভারী গহনা আর এত ভারী বেনারসি পরে কেউ ঘুমাতে পারে? এসব ভারী গহনার টুংটাং আওয়াজে ঘুমিয়ে আসবে না। ঠিক আছে, এসব খুলে ঘুমা। আমার কথা শেষ করতে দেরি রাত্রি তার বেনারসি শাড়িটা আমার সামনে খুলে ফেললো, সাথে গহনাগুলো। তার এসব কর্মকাণ্ড দেখে আমি সাথে সাথে চোখ বন্ধ করে নিলাম। তারপর আমি একটা চাদর নিয়ে খাটের একপাশে শুয়ে পড়লাম। তখন আমার সাথে রাত্রিও দ্রুত খাটে এসে ঘুমিয়ে পড়লো। তখন আবার, ওই আরেকটা কথা বলি, রাগ করবেন না তো? কি বল? আপনাকে একটু জড়িয়ে ধরে ঘুমাই। না, একদমই না। ওই কি হলো, আবার কাঁদছিস কেন? রাত্রি বাচ্চাদের মতো কান্না করতে করতেই, আপনি খুব বচ্চা, খুব খারাপ। আমি কি এমন বলেছি যে এভাবে রাগ করছেন? শুধু একটু জড়িয়ে ধরতেই তো চাইছিলাম। তোর কাছে মাপ চাই বোন, তুই যা ইচ্ছা কর, তবুও কাঁদিস না। সাথে সাথে রাত্রি আমার জড়িয়ে তুলল। মেয়েদের শরীর যে এত নরম তা আগে কখনো জানা ছিল না। হারিয়ে যেতে ইচ্ছে করছিল ভালোবাসার গভীরে, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করে নিয়েছি, কারণ আমি কেউ কখনোই মেনে নিতে পারবো না। হাজার হলেও আমার চাচাতো বোন। নানান চিন্তা মাথায় ঘুরপাক খেতে খেতে কখন যে রাত্রির উষ্ণ পরশে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। পরের দিন সকালবেলা জানালার কাচের ভিতর দিয়ে সূর্যের আলো প্রতিফলিত হয়ে চোখে আসতেই আমার সকালে ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পর দেখি রাত্রি এখনও ঘুমিয়ে আছে। আমার মাথাটা রাত্রি এখনও তার বুকের মাঝে চেপে ধরে আছে। মনে হচ্ছে কিছুতেও আমাকে ছাড়বে না। আমার প্রতিটা নিঃশ্বাস রাত্রির বুকের মধ্যে গিয়ে পড়ছে, সাথে সাথে ও কেঁপে উঠছে। ঘুমন্ত অবস্থায় মেয়েটাকে দেখতে একদম কিউট বাচ্চার মতো লাগছে। আমি এক নজরে মুগ্ধ নয়নের দিকে চেয়ে আছি। হঠাৎ করে রাত্রি ঘুম ভেঙে গেল। সাথে সাথেই, সরি, আমি বুঝতে পারিনি কখন সকাল হয়ে গেল। রাতে একটা খুব রোমান্টিক স্বপ্ন দেখছিলাম। না ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি গিয়ে আপনার জন্য চা করে নিয়ে আসছি। এ বলে রাত্রি রান্নাঘরের দিকে চলে গেল। আমি এখনও শুয়ে আছি। কিছুক্ষণ পর রাত্রি চা নিয়ে এসে, এই নিন আপনার চা।
দে। তারপর রাত্রে আমাকে চাটা দিয়ে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল। আর আমরা এখনও নিচে যাইনি। দুজনে ফ্রেশ হওয়ার পর নিচে যাব। ইতিমধ্যে দুবার ডাক পড়েছে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে নাস্তা করতে যেতে। ততক্ষণে আমি চাটা খাচ্ছিলাম আর আমার ল্যাপটপটা নিয়ে বিছানায় বসে বসে গুতাগুতি করছিলাম। কিছু সময় পর রাত্রি ওয়াশরুম থেকে গোসল করে চুলের পানি ঝরাতে ঝরাতে বের হলো। ওকে দেখে আমার মাথা ঘুরতেছে। ওকে দেখে যা লাগছে না আপনাদের বলে বোঝাতে পারবো না। একমাত্র যারা বিয়ে করেছেন তারা এই সৌন্দর্যের কথা বুঝতে পেরেছেন। ও তো এমনিতেই সুন্দরী, এখন টাওয়াল পরা ভেজা চুলে ও সৌন্দর্য আরও 1000 গুণ বাড়িয়ে দিয়েছে। আমার তখন ইচ্ছে করছিল রাত্রিকে জড়িয়ে ধরে ওর ভালোবাসার নেশে হারিয়ে যেতে। ওই এমন করে কি দেখছেন? কই কি শোনা তো। মিথ্যা বলছেন কেন? আপনি আমায় দেখছিলেন, নিজের বউকে নিজেই দেখবেন, এতে মিথ্যা বলার কি আছে? তখন আমি সেখানে না দাঁড়িয়ে থেকে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যাই, কারণ আমি যদি সেই অবস্থায় আরও কিছুক্ষণ রাত্রির সামনে থাকি তাহলে নিজেকে কন্ট্রোল করতে পারবো না। কাজের মেয়ে এর মধ্যে অনেকবার ডেকে গেছে নাস্তা করতে। ফ্রেশ হয়ে এসে দুজনে রেডি হয়ে নিচে নাস্তা করতে চলে গেলাম ডাইনিং টেবিলে। এমনিতে ডাইনিং টেবিলে সবসময় সবাইকে খাবার সার্ভ করতে রাত্রি আর আম্মু। রাত্রি যেহেতু এখন এই বাড়ির নতুন বউ, সেহেতু আম্মু রাত্রিকে খাবার সার্ভ করতে না দিয়ে ডাইনিং টেবিলে আমার সামনে চেয়ারে বসিয়ে দেয়। নাস্তা করছিলাম, এমন সময় আমার পায়ের ওপর কারো পায়ের উপস্থিতি টের পেলাম। আমি জানি এটা রাত্রি ছাড়া অন্য কেউ নয়। সে নিজের পা দিয়ে আমার পায়ের ওপর সুড়সুড়ি দিচ্ছে। তখন দেখছি রাত্রি আমার দিকে তাকিয়ে মুচকে আসছে। তখন আমি চালাকি করে সেখান থেকে আমার পাটা সরিয়ে ফেলি। কিছুক্ষণ পর ছোট আম্মুর চিৎকার শুনলাম। আমার আর বুঝতে বাকি রইল না যে রাত্রি আমার পা ভেবে ভুল করে নিজের আম্মুর পায়ে সুড়সুড়ি দিয়ে দিচ্ছে। ফলে ছোট আম্মুর এত চিৎকার। আমি নাস্তা শেষ করে বাইকটা নিয়ে বাসা থেকে বেরিয়ে যাই বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য। আজ আমাদের বিয়ে হয়েছে 15 দিন হলো। সকালবেলা ঘুমিয়েছি, হঠাৎ অনুভব করলাম বিছানা আর আমার জামা কাপড় দুটোই ভেজা। তখন শুরু হলো আমার চিল্লানি, ওই শাকচুনি আমার বিছানা ভেজা কেন? আমি কি জানি? তুই জানিস না মানে? সত্যি করে বল, আমার বিছানায় পানি আসলো কি করে? নিশ্চয়ই আপনি রাতের বেলা বিছানায় হিস্যু করেছেন। ও বড় আম্মু গো, তোমার এত বড় দামড়া ছেলে বিছানায় হিস্যু করেছে? এই বলে রাত্রি রুমের মধ্যেই ছিল। আমি হাঁটা দিয়ে রাত্রির মুখটা চেপে ধরে, ও বোন গো তোর পায়ে পড়ি, চিল্লে সবাইকে জানি আমার ইজ্জতের আর 12টা বাজাস না। ওকে, আমি কাউকে বলবো না যদি আমার জন্য একটা জিনিস আনেন। কি জিনিস? লাল চুড়ি। ঠিক আছে, যখন মার্কেটে যাবো তখন নিয়ে আসবো। এই বলে রাত্রিকে কোনো মতো সান্ত্বনা দিই। যদি তখন ওর কথা রাজি না হতাম তাহলে ইজ্জত নামে জিনিসটা হয়তো আর আমার থাকতোই না। আর আমি এটাও জানি যে আমি রাতের বেলায় বিছানায় হিসু করিনি। রাত্রি আমার বিছানায় পানি ঢেলেছে, কারণ আমি সকালবেলা একদমই উঠতে পারি না, তাই রাত্রির এই ব্যবস্থা। এভাবেই কেটে গেল আরও কিছুদিন। আমার কানাডা যাওয়ার সময় ঘনিয়ে আসছে, আর মাত্র 7 দিন বাকি আছে। রাতের বেলা বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। তখন আমার এক বন্ধু আমার দিকে মদের গ্লাস এগিয়ে দিয়ে, নে দোস্ত খা। না দোস্ত, আমি সব খাই না, আমার বাবা মার করা নিষেধ আছে। তাছাড়া আমি ড্রিঙ্কস করেছি জানলে আমার বউ খুব রাগ করবে। আরে কিচ্ছু হবে না, মাত্র তো 1 গ্লাস। অবশেষে বন্ধুদের জোরাজোরিতে খেতে হলো। 1 গ্লাস খাওয়ার পর নেশাগ্রস্ত হয়ে নিজে একের পর এক বোতল শেষ করতেছি। রাত 12টা। অবশেষে বন্ধুদের থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। মাতাল অবস্থায় হেঁটে হেঁটে বাসা ফিরছিলাম। বাসার মেইন দরজা খোলা ছিল, তাই একেবারে সিঁড়ি বেয়ে নিজের রুমের সামনে চলে আসলাম। দরজা নক করতেই রাত্রির দরজা খুলে দিল। ওকে দেখে আমি অবাক হয়ে যাই। রাত্রি আজ খুব সুন্দর করে সেজেছে, চোখে কাজল, মুখে হালকা মেকআপ, পরনে কালো সিল্ক শাড়ি। সব মিলিয়ে রাত্রিকে এক অপসরি লাগছিল। অবশ্য রাত্রি আমার জন্য প্রত্যেকদিন এমন করে সাজে। আজ আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি। আমি রাত্রিকে কোলে করে বিছানায় শুয়ে দিলাম। রাত্রিও মনে করেছিল আমি ওকে ভালোবেসে আপন করে নিতে চাচ্ছি, কিন্তু ও তো জানতো না আমি নেশার করে ওর সাথে এসব করছি। বিছানায় শুয়ে দেওয়ার পর আমি হাত দিয়ে রাত্রির বুক থেকে শাড়ির আঁচলটা ফেলে দিই। তখন আমি ওর ঠোঁটেও সারা গায়ে পাগলের মতো চুম্মু খেতে শুরু করি। একে একে আমি রাত্রির গা থেকে সব কাপড়ই খুলে ফেলি। দুজনেই আবদ্ধ হয়ে যায় স্বামী স্ত্রীর পবিত্র মিলনে। পরদিন সকালবেলা ভোরের আলো চোখে পড়তে ঘুমটা ভেঙে গেল। এতক্ষণে নেশাটা অনেকটা কেটে গেছে, কিন্তু আমি কি দেখছি? আমার আর রাত্রির গায়ে কোনো কাপড় নেই, শুধুমাত্র বিছানায় চাদরটা দুজনের গায়ের উপর রয়েছে। তখন গত রাতের ঘটনার কথা মনে পড়তেই আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি কি করলাম? আমি তো রাত্রির জীবনটা নষ্ট করে দিয়েছি। আমি এক্ষুনি তাকে আমার স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না। আমার মাথায় কোনো কাজ করছে না। রাত্রি এখনও চুপটু করে আমায় জড়িয়ে ধরেই ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় মেয়েটাকে কত না নিষ্পাপ লাগছে। গত রাতের ঘটনা মনে আসতে নিজের উপর ঘৃণা হচ্ছে। হঠাৎ করে রাত্রি ঘুম ভেঙে গেল। এই আপনার কি হয়েছে? আপনাকে এমন দেখাচ্ছে কেন? না কিছু না। তারপর আমি বিছানা থেকে তাড়াতাড়ি উঠে জামা কাপড় পরে তাড়াহুড়ো করে বাসা থেকে বেরিয়ে যাই। রাত্রির সামনে যতই থাকছি ততই নিজেকে ছোট মনে হচ্ছে। বাসার কিছু দূরে
একটা চায়ের টং দোকানের সামনে এসে, মামা একটা চা দেন তো। মামা, তোমায় এত চিন্তিত দেখাচ্ছে কেন? না কিছু না, এই নাও মামা চা। দেন। তখন সেখান থেকে একটা চা খেয়ে তাড়াতাড়ি বিল মিটিয়ে ফার্মেসিতে গেলাম। ফার্মেসি থেকে একটা দরকারি জিনিস কিনে সেখান থেকে এক মুহূর্ত না দাঁড়িয়ে বাসায় চলে যাই। রুমে গিয়ে দেখি রাত্রি ড্রেসিং টেবিলের সামনে বসে সাজছে। রাত্রি, এদিকে শোন। বলেন, কি বলবেন? তখন আমি রাত্রির হাতটা আমার হাতে চেপে ধরে, বোন তুই আমার মাফ করে দে, আমি তো জীবনটা নষ্ট করতে চাইনি। আমি গত রাতে যা করেছি তা আমি নিজের ইচ্ছাতে করিনি। আমি নেশাগ্রস্ত ছিলাম। আমি বাইরে থেকে আসার সময় ফার্মেসি থেকে এই পিলটা নিয়ে এসেছি। এটা খেলে তুই প্রেগনেন্সি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, আর কেউ কিছু জানতে পারবে না। প্লিজ তুই আমায় ক্ষমা করে দে, আর গত রাতে যা হয়েছে ভুলে যা। রাত্রি আমার কথাগুলো শোনার পর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছিল। পিলটা হাতে নিয়েও কাঁদতে কাঁদতে রুম থেকে চলে যায়। সেদিনের পর থেকে রাত্রি আর কখনো আমার সামনে আসতো না। যদি বিশেষ কোনো প্রয়োজন না পড়তো, যদি আসতো, আমিও কোনো কিছু না বলে ও এড়িয়ে যেত। রাতে যখন ঘুমোতে আসতো তখন কাঠের মাঝখানে কোলবলিস্টে দিয়ে আমার বিপরীত মুখ করে ঘুমিয়ে পড়তো। এভাবেই ও দিনের পর দিন আমার অবহেলা এড়িয়ে চলতে শুরু করে। দেখতে দেখতে আমার পড়াশোনার জন্য কানাডা যাওয়ার দিনও চলে আসলো। আজ আমি কানাডা চলে যাচ্ছি। সবাই আমি চলে যাচ্ছি বলে ভারাক্রান্ত মন করে আছে, কিন্তু আমার নজর রাত্রির দিকে। আমি ভেবেছিলাম রাত্রি আজ আমায় আটকাবে, সে এসে বলবে আপনি যেন না, আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না। কিন্তু সে সারাদিন একবার আমার সামনে আসলো না। আমি চলে যাচ্ছি জেনেও আম্মুকে দিয়ে ও ডেকে পাঠিয়েছিলাম, কিন্তু সে কাজ করছে, আসতে পারবে না বলে এড়িয়ে যায়। অবশ্য আসবেই বা কেন? আমি সাথে যা করেছি ও কোনোদিন আমায় ক্ষমা করতে পারবে না। অবশেষে মন খারাপ করে এয়ারপোর্টে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। গাড়িতে বসে আছি, রাত্রির কথা খুব মনে পড়ছে। এই কয়েকদিনের রাত্রির অবহেলাগুলো আমায় হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছে। আমি মনের অজান্তে রাত্রিকে ভালোবেসে ফেলেছি। এয়ারপোর্টে চলে আসলাম। রাত 8টায় ফ্লাইট। অবশেষে পাড়ি জমালাম নিজের ক্যারিয়ারের জন্য নিজের মাতৃভূমি থেকে এই অচেনা দেশে। নতুন দেশ, নতুন মানুষ। 2 বছর লাগবে পিএইচডি কমপ্লিট করতে। পড়াশোনা ভালোই চলছিল। রাত্রির কথা খুব মনে পড়তো, বিশেষ করে যখন একা থাকতাম। প্রত্যেক দিন রাতে আম্মুকে ফোন দিতাম। যখন আম্মুর সাথে কথা বলতাম তখন রাত্রিকে ফোন দিতে বললে ও কথা বলবে বলে এড়িয়ে যেত। রাত্রি মোবাইলে ফোন দিলে কখনো ফোন ওয়েটিং, কখনো বা ফোন বন্ধ পেতাম। একদিন রাতে আম্মু ফোন দিয়ে, হ্যালো সিয়াম, হ্যাঁ আম্মু বলো। তোর জন্য একটা সুখবর আছে। কি আম্মু? রাত্রি প্রেগনেন্ট। কি? হ্যাঁ রে, এতদিন পর আমি আমার নাতি নাতনির মুখ দেখব। তাকে নিয়ে আমি সারাদিন খেলবো। আম্মু এখন রাখছি, আমি পরে কল করব। এই বলে আমি ফোন রেখে দিই। রাত্রির উপর খুব রাগ হচ্ছিল। রাত্রি এত বড় বেইমানিটা আমার সাথে করতে পারলো। ওই দিন আমি ওর সাথে যা করেছিলাম সে তো পিল খেয়ে নিয়েছিল। বিজ্ঞানের ছাত্র হয়, আমি যতটুকু জানি পিল খাওয়ার পর কারো প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা থাকে না। তার মানে কি রাত্রি অন্য কারোর সাথে? ছি, এই জন্যই কি রাত্রি আমাকে এভাবে এড়িয়ে যেত? যখনই ফোন করতাম তখনই তার ফোন ওয়েটিংয়ে পেতাম। ও বলতে পারতো অন্য কাউকে ভালোবাসতো, আমি নিজেই থেকে ওর হাতে তুলে দিতাম। কিন্তু সেভাবে সবার আড়ালে নষ্টমী করছে। আমি কখনোই রাত্রিকে ক্ষমা করব না। এর শেষ আমি দেখেই ছাড়বো। আজ কানাডা আসছে 1 বছর, এখন পর্যন্ত রাত্রির সাথে একবার পর্যন্ত কথা হয়নি। রাতে শুয়েছি, তখন আম্মুর ফোন। হ্যালো আম্মু। কেমন আছিস বাবা? আলহামদুলিল্লাহ আম্মু, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। তোর জন্য একটা খুশির খবর আছে। কি আম্মু? তুই বাবা হয়েছিস। আমাদের ঘর আলো করে ছোট্ট একটা রাজকন্যা এসেছে, আমার নাতনি। আম্মু খুশি। কথাটা শোনার পর আমার নিঃশ্বাসটা আটকে যায়, কারণ আমি ভালো করে জানি এই সন্তানের বাবা আমি না, অন্য কেউ। এটা রাত্রি আর অন্য কারো নষ্টামির ফসল। এভাবে কিছুক্ষণ কথা বলার পর আমি ফোনটা রেখে দিই। এভাবে দেখতে দেখতে আমার পিএইচডি কমপ্লিট হয়ে যায়। আজ আমি বাড়ি যাচ্ছি। অনেক দিন পর বাড়িতে যাচ্ছি, প্রায় 2 বছর পর। অবশ্য রেজাল্ট ভালো হওয়ার কারণেই কানাডাতেই জবের অফার আসছিল, কিন্তু আমি না করে দিয়েছি। তাই দেশে জব করব বলে ঠিক করেছি। দেশে যে আমাকে যেতেই হবে। শেষবারের মতো রাত্রির মুখোমুখি আমাকে হতেই হবে। আমার কিছু প্রশ্নের জবাব যে তাকে দিতেই হবে। অবশেষে দীর্ঘ 2 বছরের সফর শেষে ফিরে যাচ্ছি নিজ মাতৃভূমিতে। সকাল 10টায় বিমান ল্যান্ড করলো চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে। দীর্ঘ 1 ঘন্টার ইমিগ্রেশন শেষ করে এয়ারপোর্টের ভেতর থেকে বাইরে বের হলাম। পরিবারের সবাই আমাকে দেখা মাত্রই হাতে তালি মারল। আমি দূর থেকে আব্বুর কোলে একটা বেবি দেখতে পেলাম। তখন, এটা তোর মেয়ে, আমাদের নাতনি সিমরান। সিমরান নামটা শুনে আমার বুকটা কেঁপে উঠল, কারণ বিয়ের আগে রাত্রি আমার প্রায় বলতো যখন আমাদের বিয়ে হবে তখন আমাদের একটা মেয়ে হবে। মেয়ের নাম হবে সিমরাত। সিয়াম নামের সাথে মিল রেখেই বাচ্চা মেয়েটাকে দেখে আমার অনেক মায়া হলো। একদম রাত্রির মতো কিউট পিচ্ছে। পরিবারের সবাই আমাকে এয়ারপোর্টে রিসিভ করতে আসছে, শুধুমাত্র একজন ছাড়া, যাকে আমার দৌনয়ন খুঁজছে। সে আর কেউই না, রাত্রি। অবশ্য সে আসবেই বা কেন?
আমি তো এখন ওর আর কেউই না, ওর মনের মধ্যে অন্য কেউ আছে। অবশেষে 3 ঘন্টা লাগলো বাসায় আসতে। আজ আমি আসবো বলে পুরো বাড়িতে অনেক খুশির আমেজ। সবাই আমাকে নিয়ে পড়ে আছে। আমাকে দেখে বাড়ির কাজের লোক পর্যন্তও দৌড়ে আসলো, শুধু একজন ছাড়া। বাড়িতে সবাই দেখছি, শুধুমাত্র রাত্রিকে ছাড়া। আম্মুকে একবার রাত্রির কথা জিজ্ঞেস করতে আম্মু এড়িয়ে যায়। তখন সিয়াম, তুই এত দূর থেকে জার্নি করে এসেছিস, ফ্রেশ হয়ে আয়, আমি তোর খাবার দিচ্ছি। আমি ফ্রেশ হতে আমার রুমের দিকে চলে যাই। রুমের ভিতর ঢুকে আমি অবাক হয়ে যাই। আমার রুমটা খুব সুন্দর করে সাজানো, একেবারে আমাদের বাসর রাতের মতো। আমি আরও অবাক হয়ে যাই যখন আমার রুমের মধ্যে একটা পরীকে দেখতে পাই। পরীটা অন্য কেউ না, এটা হলো রাত্রি। রাত্রি অনেক সুন্দর করে সেজেছে, আগের থেকে অনেকটা শুকিয়ে গেছে, কিন্তু মুখটা অনেক মায়াবী লাগছে। আমি রুমে ঢুকেই রুমের দরজাটা আটকে দিই। আমি এভাবে দরজাটা আটকাতে দেখি রাত্রি কিছুটা ভয় পেয়ে যায়। কেমন আছেন? খুব ভালো আছি। আমি কেমন আছি জিজ্ঞাসা করবেন না? কি জিজ্ঞেস করব? কতটা ভালো আছিস দেখতেই তো পারছি। কি হয়েছে আপনার? এমন করছেন কেন? তোর মতো নষ্টামের সাথে কথা বলতে আমার বিবেকে পাচ্ছে। তারপরে তোর কাছে আমার কিছু প্রশ্নের জবাব রয়েছে। কি বলুন? সত্যি করে বল, এই সন্তান কার? কেন এমন করছেন? এই সন্তান আপনার নয় তো কার? আমি ভেবেছিলাম এই কয়েকদিন আপনাকে অবহেলা করলে আপনি আমার ভালোবাসাটা বুঝতে পারবেন, কিন্তু আমি তো জানতাম না যে আপনি আমায় কোনোদিনও ভালোই বাসেননি। আর এই সন্তান আপনার। আমাকে আর আমার সন্তানকে আপনার স্বীকৃতি দিতে হবে না। আমি কাল সকালেই আমার সন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যাব। শুধুমাত্র আজকের রাতটুকু আমায় এই বাড়িতে থাকতে দেন। রাত্রি কাঁদতে কাঁদতে, আরে যা যা, তোর মতো নষ্টামের সাথে আমি এমনিতেই বাকি জীবনগুলো কাটাতে চাই না। তোকে আমি খুব শীঘ্রই ডিভোর্স দেবো। কথা বলে আমি পেশোতে চলে যাই। রাতের বেলা ঘুমানোর সময় একটা বালিশ নিয়ে আমি সোফায় ঘুমাতে যাই, কারণ রাত্রির মতো একটা নষ্টামের সাথে ঘুমানো অসম্ভব। অবশ্য এত কিছু হওয়ার পরও রাতে ঘুমানোর সময় অনেকবার তার সাথে খাটে ঘুমানোর জন্য ডেকেছে, আমি যাইনি। সকালবেলা একটা বাজে স্বপ্ন দেখে খুব সকালে আমার ঘুমটা ভেঙে গেল, কিন্তু বিছানায় তাকিয়ে দেখি রুমের মধ্যে রাত্রি নেই। রাতে সিমরাত, তখন আমার গত রাতে রাত্রির কথাটা মনে পড়লো। তখন আমি তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে সারা বাড়ি খুঁজলাম, কিন্তু রাত্রি ও সিমরাতকে কোথাও খুঁজে পেলাম না। তখন আমি দৌড়ে আবার রুমে চলে আসলাম। তখন বিছানার উপর একটা চিঠি আমার চোখে পড়লো। চিঠিটা খুলে পড়তেই আমার মাথায় যেন বাজ পড়লো। চিঠিটা ছিল রাত্রির, যা সে আমার জন্য লিখে গেছে। চিঠিতে লেখা ছিল, প্রিয় স্বামী, আমি চলে যাচ্ছি। আমি আপনার থেকে এত বেশি দূরে চলে যাচ্ছি যাতে আপনি আমায় আর কোনোদিন খুঁজেই না পান। কিন্তু আমি দোয়া করি আল্লাহ যেন আপনাকে সবসময় ভালো রাখেন। অনেক আশা ছিল আপনার স্ত্রী হয়ে বাকি জীবনগুলো কাটাতে, কিন্তু সৃষ্টিকর্তা মনে হয় তা চায় না। তাই হয়তো শেষ চেষ্টা করেও আপনার ঘর করতে পারলাম না। কি করব বলুন? আপনাকে যে ছোটবেলা থেকেই বড্ড বেশি ভালোবেসে ফেলেছি, আপনার এত অবহেলার পরেও চেষ্টা করেছিলাম আপনার মনে একটু জায়গা করে নিতে, কিন্তু আমি ব্যর্থ। এত কিছু হওয়ার পরেও চাইছিলাম আপনার সন্তানের মুখের দিকে চেয়ে বাকি জীবনগুলো কাটিয়ে দিতে, কিন্তু আপনি গত রাতে আমায় যে অপবাদটা দিয়েছেন সেটা সহ্য করতে পারলাম না। একজন মেয়ের সবচেয়ে দামি জিনিস হলো তার ইজ্জত। আপনি কিনা স্বামী হয়ে আমার ইজ্জতের উপরে প্রশ্ন আনছেন। বলেছেন সিমরাত আপনার মেয়ে নয়, আমার আর অন্য কারোর সাথে নষ্টামের ফসল। ছি, আপনার কথাগুলো শোনার পরে আমি সেই মুহূর্তে আত্মহত্যা করতাম। শুধুমাত্র পারিনি আমার নিষ্পাপ মেয়েটার মুখের দিকে তাকিয়ে। আমি মরে গেলে আমার সন্তানের কি হবে? ওকে তো আপনি আপনার সন্তান হিসাবেই মানেন না। তাই আমি আমার সন্তানকে নিয়ে অনেক দূরে চলে যাচ্ছি, যেখানে আমাদের ছায়াও আপনার জীবনে না পড়ে। আর আপনাকে শেষবারের মতো একটা সত্য কথা বলে যেতে চাই, সিমরাত আপনারই মেয়ে। নেশাগ্রস্ত রাতে আপনি আমার সাথে যা করেছেন তারই ফসল। তখন নারীর সন্তান না হওয়ার জন্য যে পিল খেতে দিয়েছিলেন, আমি সেদিন পিলটা খাইনি, ফেলে দিয়েছিলাম। কি করব বলুন? আমাদের কর্মকাণ্ডের ফলটা তো আমার সন্তানকে ভোগ করতে দিতে পারি না। আর আমি সবসময় দোয়া করি আপনি যেন ভালো থাকেন, নিজের শরীরের খেয়াল রাখবেন। এতদিন তো সব কিছু আমিই খেয়াল রাখতাম, কিন্তু আমি তো আর থাকবো না। আর হ্যাঁ, আমার একটা শেষ অনুরোধ রাখবেন প্লিজ। আপনার মনের মতো কোনো মেয়েকে বিয়ে করে নেবেন যে আপনার খেয়াল রাখবে। আমার হাত দিয়ে কলম আর চলছে না। আপনি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ইতি আপনার অপছন্দের নষ্টা বউ, রাত্রি। চিঠির পরে আমি জোরে একটা চিৎকার দিই। আমার চিৎকার শুনে সবাই দৌড়ে আমার রুমে আসে। কি হয়েছে বাবা, তুই এভাবে কাঁদছিস কেন? তখন আমি কাঁদতে কাঁদতে সবার দিকে রাতে লেখা চিঠিটা এঁকে দিই। চিঠিটা পড়েই সবাই কাঁদতে থাকলো। তখন আম্মু বলতে থাকলো, মেয়েটাকে তুই আজ পর্যন্ত একটুও সুখ দিস নাই। ও তোকে খুব ভালোবাসতো। তুই এমন একজনকে হারিয়েছিস যে তোকে নিজের চেয়েও বেশি ভালোবাসতো। আর হ্যাঁ, ওই দিন রাতে যখন বললো তুই ওকে ধর্ষণ করতে চেয়েছিস,
তখন আমরা সবাই কেন তোর কথা শুনতে চাইনি জানোস? আমরা সবাই চাইছিলাম তোর সাথে রাত্রির বিয়ে হোক, কারণ আমরা জানি আমার ছেলে কোনো মেয়েকে ধর্ষণ তো দূরে থাক, কোনো মেয়ের সাথে চোখে চোখ রেখে কথাও বলে না। আমরা এটাও জানি তুই কখনোই রাত্রির সাথে বিয়েতে রাজি হবি না, তাই আমরা সবাই রাত্রির এই প্ল্যানের সাথে হাত মিলাই। তোকে ধর্ষক বানিয়ে ব্ল্যাকমেল করলে তবে তুই বিয়েতে রাজি হবি, কারণ একমাত্র রাত্রি ছিল তোর উপযুক্ত স্ত্রী। কিন্তু তুই ওর মূল্য বুঝতে পারলি না। রাত্রির মতো অমূল্য জীবন সঙ্গিনীকে তুই হারিয়ে ফেলেছিস। এ কথা বলে আম্মু কাঁদতে কাঁদতে আমার রুম থেকে চলে যায়। চাচা চাচি সহ পরিবারের সবাই একে একে আমাকে দোষারোপ করছে। আমি তাদের কথায় কান্না দিই। গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম রাত্রিকে খুঁজতে। রাস্তায় যাকে দেখছি তাকে রাত্রির ছবি দেখে তাকে জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ রাত্রি খোঁজ দিতে পারলো না। আমি রাত্রিকে পাগলের মতো খুঁজতেই থাকলাম। এইদিকে রাত্রি 1 বছরের সন্তান সিমরাতকে কোলে নিয়েই রাস্তার মধ্যে দিয়ে আনমনে হাঁটছিল, আর আমার সাথে কাটানো পুরোনো দিনের কথাগুলো ভেবে চোখে দিয়ে বৃষ্টির মতো জল পড়ছিল, আর মনে মনে বলছে, এখন আমি কোথায় যাব? এই শহরে আমার তো চেনা পরিচিত কেউ নেই যে তার কাছে যাব। নিজের বাবা মার কাছে যাব সেটাও তো সম্ভব না। আমার সন্তান নিয়ে কি আমি কোথাও আশ্রয় নেব? তখন হঠাৎ করে একটা বড় বাস রাত্রি সামনে চলে আসে। যেই মাত্র অ্যাক্সিডেন্ট হবে সেই সময় একজন রাত্রিকে হীরের মতো বাঁচিয়ে নেয়। এইভাবে কেউ রাস্তার মধ্য দিয়ে হাঁটে? আর একটু হলি তো অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো। দুর্ঘটনা ঘটে মারা গেলে তো ভালোই হতো। কি হবে নষ্ট মেয়ের অপবাদ নিয়ে বেঁচে থেকে? তখন অচেনা লোকটি রাত্রিকে একটা থাপ্পড় মেরে, পাগলামি বন্ধ করুন, আপনি কেন মরতে চান? তখন রাত্রি কাঁদতে কাঁদতে তার আমার সাথে জীবনে ঘটে যাওয়া সব কিছু খুলে বলে। তখন আমি জয়, আপনি যদি চান আমাদের সাথে আমাদের বাড়িতে থাকতে পারেন। বাড়িতে আমার মা আর এক ছোট বোন আছে। আমায় করুণা করছেন? করুণা না, শুধুমাত্র বন্ধু হিসেবে বন্ধুর বিপদে পাশে থাকতে চাইছি। অবশেষে জয় জোরাজুরিতে রাত্রি আর জয়ের সাথে যেতে না করতে পারল না। জয়কে দেখে রাত্রির ভালো মানুষই মনে হলো। গল্পে অচেনা লোকটি হলো জয়। পুরো নাম জয় আহমেদ, শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান, যে ইন্ডাস্ট্রিজের মালিক। জয় চিৎকার করেই, আম্মু দেখো, এ কে এসেছে। জয়ের মা রাত্রির দিকে তাকে মুচকি হেসেই, কে? এ কি আমার বৌমা? যাক বাবা, শেষমেশ কোনো মেয়েকে তোর পছন্দ হলো। আম্মু তুমি যেমনটা ভাবছো তেমনটা নয়। আমি যেমনটা ভাবছি তেমনটা নয় মানে? তখন জয় রাত্রি সম্পর্কে সবকিছু বলে। সবকিছু শোনার পর জয়ের মা, মা, তুমি আজ থেকে আমার কাছেই থাকবে। আজ থেকে আমার 2 মেয়ে, রাত্রি ও নীলা। নীলা হলো জয়ের একমাত্র আদরে বোন। দেখতে যেমন সুন্দরী তেমনি দুষ্ট। জয়ের মার কথা শুনে রাতের আবেগ ধরতে না পেরে জয়ের মাকে জোরে ধরে কেঁদে দেয়। এই পাগলি মেয়ে, একদম কাঁদবি না। দেখি দেখি আমার দিদিভাই সিমরাতকে আমার কোলে দাও। এই বলে সিমরাতকে কোলে নিয়ে জয়ের মা আদর করতে থাকলো। মা, আমার পাগলিটা কই? এই তো ভাইয়া, আমি এখানে। আমার পাগলি বোনটা কি করে? নীলা মুচকি এসেই, এই তো ভাইয়া, পড়ছিলাম। এ কি আমার ভাবি? থাক বাবা, তুই এতদিনে একটা কাজের কাজ করেছিস। তেমন কিছু নয়। এটা বলে জয় একটু মুচকি হাসি দিয়ে ওপরে তার রুমে চলে গেল ফ্রেশ হতে। এভাবে কিছুদিন কেটে যায়। ইতিমধ্যে জয় ও রাত্রিকে জয়ের বিজনেসের কাজে নিজের অ্যাসিস্ট্যান্ট করে নেয়। সাথে সাথে রাত্রিকে ভার্সিটিতে ভর্তি করে দেয়। কারণ আমার সাথে বিয়ে হওয়ার পরে ইন্টারের পরে আর রাত্রি আর ভার্সিটিতে ভর্তি হয়নি। এদিকে আমার অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। সারাদিন এইদিকে সেদিকে রাত্রিকে পাগলের মতো খুঁজতে থাকি। আর রাত হলে নেশা করে বাড়ি ফিরি। রুমে গিয়ে সারা রাত রাত্রির ছবির সামনে কেঁদে কাটিয়ে দিই। আমার এই অবস্থা দেখে আব্বু সহ পরিবারের সবাই চোখে জল ফেলতো। থানা পুলিশ করেও আমরা রাত্রি কোনো খোঁজ পাইনি। ইতিমধ্যে পরিবারের সবাই মিলে আমার কয়েকবার বিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আমি তাদের সবাইকে পরিষ্কার বলে দিই আমি রাত্রির জায়গায় কাউকে বসাতে পারবো না। এদিকে সারাক্ষণ রাত্রি জয়ের সাথে থাকলেও জয়ের প্রতি তার কোনো ফিলিংস তৈরি হয় না। তার মন প্রাণ জুড়ে এখনও শুধু সেমই রয়েছে। এভাবেই দেখতে দেখতে কেটে যায় 5টি বছর। সবাই প্রায় রাত্রিকে ভুলে গেছে, আর আমি আগের মতোই রয়েছি। সারাদিন রাত্রিকে খুঁজি, আর রাত হলে মাতাল হয়ে বাসায় ফেরা। একদিন হঠাৎ করে শপিং মলে আমি পকেট থেকে ফোনটা বের করে কথা বলছিলাম, তখন পিছন থেকে পিছিয়ে মেয়ে, এই যে আঙ্কেল, আপনার পার্সটা পড়ে গেছে। আমি পিছনে তাকে দেখি একটা পিচ্ছি মেয়ে আমার পার্সটা নিয়ে দাঁড়িয়ে আছে। হয়তো পকেট থেকে ফোন বের করার সময়
হয়তো পড়ে গেছে। মেয়েটাকে দেখে আমার খুব মায়া হলো, মনে হলো আমার আপন কেউ। বয়স বছর 6 হবে। তখন, মামনি, কি করে বুঝলে এটা আমার পার্স? আমি পড়ে যেতে দেখছিলাম। তাই? আর তোমার এই অবস্থা কেন? অপরিষ্কার জামা, লম্বা লম্বা চুল, দাড়ি, দেখতে খুব বাজে লাগছে। আজ গিয়ে দাড়ি চুল কেটে সুন্দর একটা জামা পরবে, একদম গুড বয়ের মতো ভালো হয়ে যাবে। পিছেটা বাচ্চা বাচ্চা কথাগুলো আমার খুব ভালো লাগলো। হয়তো আমার মেয়ে থাকলে আজ এরকমভাবে শাসন করতো। ঠিক আছে মামনি, আজ থেকে আমি গুড বয়ের মতো ভালো মতো যাব। মামনি, তোমার নাম কি? এই মিসরাত, তোমাকে বলেছিলাম না অপরিচিত কারোর সাথে কথা না বলতে? আন্টি, এই আঙ্কেলটার পার্সটা পড়ে গিয়েছিল, তাই সেটা তুলে দিচ্ছিলাম। তখনই সিমরাট নামটা শুনতে আমার বুকে চিনচিন ব্যথা অনুভব হলো। তখনই, এই বাচ্চা মেয়েটার নাম কি বললেন? আমি পিছিটাকে দেখি নীলাকে বললাম। নীলা আমাকে উদ্দেশ্য করে বলল, সেটা আমাকে জানতে হবে না, দেখতে তো পুরাই ভাল্লুকের মতো। কোথাকার কোন ছেলে ধরা? এজমিস, আমার বর্তমান অবস্থা হয়তো আমাকে দেখতে ভাল্লুকের মতো লাগছে, কিন্তু আমি মোটেও ছেলে ধরা নয়। হ্যাঁ, আপনাদের মতো ভালো করেই চেনা আছে। এই বলে নীলার আগে গজগজ করতে করতে সিমরাত কেটে গাড়িতে করে চলে যায়। আর আমি সেখানে এক দৃষ্টিতে ওদের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকি। আর পিছিয়ে সিমরাতের বলে যাওয়া কথাগুলো এখন আমার কানে বাজতেছে। তাই সিদ্ধান্ত নিলাম আজ থেকে নিজেকে চেঞ্জ করে ফেলবো। সবাই এখন থেকে এক নতুন সিএমকে দেখবে, ভাবতে অবাক লাগছে। ভার্সিটির সব মেয়েদের ক্রাশ থাকা ছেলেটা আজ এতটা খারাপ হয়ে গেছে যে দেখতে ভাল্লুকের মতোই লাগছে। তাই দেরি না করে বাইকটা নিয়ে সেখান থেকে বাড়িতে চলে যাই। আমার এত তাড়াতাড়ি বাড়ি ফিরতে দেখে পরিবারের সবাই অবাক হয়। সবারই বেশি অবাক হয় আজ আমি নেশা করিনি বলে। তখনই, আম্মু, আমি কাল থেকে ভার্সিটিতে লেকচারার হিসেবে জয়েন করতে চাই। আমার কথা শুনে পরিবারের সবাই হাসি মুখে রেখাও হতবাক হতে দেখা যায়। তখনই আম্মু কাঁদতে কাঁদতে, আমি জানতাম আল্লাহ আমার কথা শুনবে। এতদিন পর তিনি আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। তখন আমি সেখানে আর না দাঁড়িয়ে থেকে নিজের রুমে চলে আসলাম। আগামীকাল থেকে আমার নতুন করে পথ চলা, ভার্সিটিতে যেতে হবে। তাই কাল সকালের মধ্যেই নিজেকে চেঞ্জ করে ফেলতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম বিভাগে প্রথম শ্রেণীর ছাত্র ছিলাম বলে তাই নিজের পড়া বিদ্যালয়ের লেকচার হিসেবে জয়েন করার জন্য অর্ডার এসেছিল। তার উপর বিদেশ থেকে পিএইচডি কমপ্লিট। আগে জয়েন করতে বললেও আমি মানা করে দিয়েছি। তাই রাতের মধ্যেই ভার্সিটির উপাচার্য স্যারের কাছে ফোন করে সব কিছু ব্যবস্থা করে ফেলি আর বলে দিই আমি কাল থেকে জয়েন করব। আমি জয়েন করব শুনে উপাচার্য স্যার খুশি হলেন। পরদিন সকালবেলা রেডি হয়ে ভার্সিটি যাওয়ার জন্য বের হচ্ছিলাম। তখন সবাই আমার দিকে হাওয়ায় তাকিয়ে আছে। তোমরা সবাই এভাবে হাওয়ায় তাকিয়েছো কেন? ভাই, তোকে দেখতে যা লাগছে না, বলে বোঝাতে পারবো না। ভার্সিটির যে কোনো মেয়ে তোকে দেখা মাত্র প্রেমে পড়ে যাবে। আমি কালো কোট, টাই, কালো স্যুট পরেছি। সব মিলিয়ে আমাকে যা লাগছে বুঝলে বোঝানো যাবে না। কেউ বলবে না এই দুদিন আগেই আমি মাতাল ছিলাম। তখন আমি তাদের কথা পাত্তা না দিয়ে আম্মুকে সালাম করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। ভার্সিটির গেট দিয়ে ঢুকতেই ভার্সিটির সব ছেলেমেয়েরা আমার দিকে তাকিয়ে আছে। তখন আমি কারোর সাথে ধাক্কা অনুভব করলাম। দেখলাম একটা মেয়ে। মেয়েটাকে দেখে আমি অবাক হয়ে যাই, কারণ মেয়েটার অন্য কেউ নয়, গতকালে সে ঝগড়ুটে মেয়েটা। এদিকে নীলা আমাকে দেখা মাত্র ক্রাশ খেলো। এক কথায় বলতে গেলে প্রথম দেখে প্রেম। তখন, আপনি গতকালের সে ভাল্লুকটা না? আমি সেই ভাল্লুকটা। আপনি আমাদের ভার্সিটিতে কি করছেন? আর এক রাতের মধ্যে এত পরিবর্তন কি করে? এটা তোমার না জানলেও চলবে। আর আমি ভার্সিটিতে লেকচার হিসেবে নতুন জয়েন করেছি, সো আমার এক্সপার্ট দিয়ে কথা বলবে। এই বলে আমি স্যারের অফিসের দিকে চলে যাই। আর নীলা অবাক হয়ে এখনো সেখানে দাঁড়িয়ে আছে। কিছুই তার মাথায় ঢুকছে না, কিছু দিয়ে সে দুয়ে মেলাতে পারছে না। এক রাতের মধ্যে একটা মানুষের এতটা পরিবর্তন কি করে সম্ভব? তার মধ্যে তিনি নাকি আবার আমাদের ভার্সিটির লেকচারার। নীলা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ভাবছিল। ক্লাস শুরুর ঘন্টার আওয়াজে নীলার ধ্যান ভাঙলো। তাই সে তাড়াহুড়ো করে নিজের ক্লাসের দিকে চলে গেল। ক্লাসে নীলাসহ তার অন্যান্য সহপাঠীরা বসে বসে আড্ডা দিচ্ছিল। তখনই উপাচার্য স্যার ক্লাসের মধ্যে ঢুকলো। তবে তিনি একা না, সাথে আমিও। সবাই স্যারকে দেখা মাত্রই দাঁড়িয়ে গেল। তখন, এভরিবডি স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? ভালো স্যার, আপনি? আমিও ভালো। আজ আমি তোমাদের ক্লাস কেন এসেছি জানো? নো স্যার। স্যার আমাকে দেখিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল, আজ তোমাদের সাথে একজনকে পরিচয় করিয়ে দিতে আসছি। আজ আমার সাথে যে এসেছে সে হলো সিয়াম আহমেদ। সিয়াম আমাদের ভার্সিটির স্টুডেন্ট ছিল। ও আমাদের ভার্সিটির গর্ব।
ও এই ভার্সিটির প্রথম বিভাগের প্রথম শ্রেণীর ছাত্র ছিল। কিছুদিন আগে ও কানাডা থেকে অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে পিএইচডি করে এসেছে। ও আজই আমাদের ভার্সিটিতে নতুন লেকচারার হিসাবে জয়েন করেছে। ও আজ থেকে তোমাদের ক্লাস টিচার। অ্যাপ্লাইড কেমিস্ট্রি বিভাগের প্রথম ঘন্টাটা সিয়ামে নেবে। ক্লাসের সব ছাত্রছাত্রীরা সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আমি যে ভার্সিটি লেকচারার হতে পারি কারো বিশ্বাসই হলো না। আসলে আমার বয়সটা এখন অনেক কম, দেখে মনে হবে এখনও ভার্সিটির স্টুডেন্ট। ক্লাসের সব মেয়েরা আমার মতো এরকম হ্যান্ডসাম লেকচারারকে দেখে প্রথম দেখাই ক্রাশ খেলো। তখন স্যার আমাকে ক্লাসে রেখে চলে গেলেন। আজ প্রথম দিন হিসেবে সবার সাথে একে একে পরিচিত হচ্ছিলাম। সবাই একে একে নিজেদের পরিচয় দিচ্ছিল। তখন তাকে দেখি নীলাও এই ক্লাসের মধ্যেই। তার মানে নীলা অনার্স দ্বিতীয় বর্ষের। যখন নীলা পরিচয় দেওয়ার পালা আসলো তখন সে কিছু বলতে পারছে না, শুধু তোতলা ছিল আর ঘামছিল। ওর এই অবস্থা দেখে আমার খুব হাসি পাচ্ছিল। আর আমি মনে মনে বলছিলাম, কি মেয়ে রে বাবা, গতকাল আমার সাথে কত ঝগড়া করছিল, আমার মুখের উপর কতগুলো কথা বললো, আর আজ পরিচয় দিতে কি তোতলাচ্ছে। তারপর আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করে ক্লাস শেষ করে বেরিয়ে গেলাম। আমি ক্লাস থেকে বেরোনোর সাথে সাথেই কে একজন দৌড়ে আমার সামনে চলে আসলো। তাকে দেখি নীলা। স্যার, গতকালের ব্যবহারের জন্য আমি সরি, আমি বুঝতে পারিনি, প্লিজ আমি ক্ষমা করে দিন। ঠিক আছে ঠিক আছে, এখন থেকে ভালো হয়ে যাও। স্যার, আপনি সত্যি আমায় ক্ষমা করেছেন তো? নীলা এবার আমার হাত ধরে, এ মেয়ে এসব কী করছো? আমার হাত ছাড়ো বলছি, বললাম না ক্ষমা করে দিয়েছি। নীলা আমার হাত ছেড়ে দিয়ে, ধন্যবাদ স্যার। হুম। স্যার, একটা কথা বলবো? কি? স্যার, আপনি দেখতে না অনেক সুন্দর, পুরোই তামিল হিরোদের মতো। হ্যাঁ হ্যাঁ, আমি জানি আমি সুন্দর, তোমার আর বলতে হবে না। স্যার, আপনার নাম্বারটা পেতে পারি? আমি মোবাইল ইউজ করি না, এই বলে আমি সেখান থেকে চলে যাই। সেদিনে বাকি ক্লাসগুলো ভালোই ভালো করে বাসায় চলে আসি। আর এদিকে নীলা ভার্সিটি থেকে যাওয়ার পর শুধু আমার কথাই মনে মনে ভাবছে। মনে পড়ছে আমার আগেও মায়াবী চেহারাটার কথা। নীলা বুঝতে পারলো সে আমাকে ভালোবেসে ফেলেছে। তাই নীলা সিদ্ধান্ত নিল কাল ভার্সিটিতে এসে আমাকে প্রপোজ করবে। সে যে করেই হোক আমাকে নিজের করে পেতে চায়। আমার উপর অন্য কারো নজর পড়ার আগে সে তার মনের কথাটা আমাকে বলে দিতে চায়। আর এদিকে রাত্রি পড়াশোনাও শেষ। সে এখন জয়ের অ্যাসিস্ট্যান্ট নয়, জয়ের বিজনেস পার্টনার। রাত্রি এখন নিজের পায়ে দাঁড়িয়েছে, যেমনটা আমি চেয়েছিলাম। রাত্রি রুমের মধ্যে বসে ল্যাপটপ নিয়ে কাজ করছিল। তখন, মা আসবো? নিজের মেয়ের রুমে আসতে আবার পারমিশন লাগে? কি করছিলি? এই তো ল্যাপটপে কিছু ফাইল চেক করছিলাম। তুমি কিছু বলবে? তোর কাছে একটা জিনিস চাইবো মা, দিবি? এমন করে বলছো কেন? মাকে ছেড়ে আসার পর তো আপনাকেই মা বলে ডেকেছি। আর মা মেয়ের কাছে কিছু চাইবে, মেয়ে তা দিবে না, সেটা কখনো হয়? জয়ের মা রাত্রির হাত ধরে বলল, আমি চাই তোর আর জয়ের বিয়ে দিতে। না, এটা কখনোই সম্ভব না। না করিস না মা, আমি তোর কাছে অনেক আশা নিয়ে এসেছি। রাত্রি চিৎকার দিয়েই, মা, তুমি আমার অতীত সম্পর্কে সব কিছু জানার পরেও এই কথা বলছো? মা, আমি বিবাহিতা। আমার স্বামী সিয়াম আমায় না মানলেও আমি এখনও ওনাকেই স্বামী হিসেবে মানি। তার জায়গা আমি কখনোই কাউকে দিতে পারবো না। জয়ের মা সিমরাতকে দেখে কথাগুলো বলল, দেখ মা, ছেলে মানুষই করিস না, নিজের জন্য না হলেও তোর এই সন্তানের কথা ভাব। কয়দিন পর ও যখন বড় হবে তখন ওর বাবাকে জিজ্ঞেস করবে, তখন তুই কি বলবি? তখন এই সমাজ আমার এই সিমরাত দিদিভাইকে হেয় করবে। তাছাড়া তোকে জয় খুব ভালোবাসে, তাই আমি সম্পর্কের একটা নাম দিতে চাই। রাত্রি কাঁদতে কাঁদতেই, মা, আমি তোমার অন্য সব কথা শুনতে রাজি আছি, কিন্তু তুমি প্লিজ আমায় এই কাজটা করতে বলো না। আমি এটা পারবো না। দেখ মা, আমি তোকে এখন বিয়ে করতে বলছি না, তুই সময় নে, ভেবেচিন্তে পরে তোর মতামত জানাস। তখন রাত্রি দৌড়ে সেখান থেকে কাঁদতে কাঁদতে রুমে চলে গেল। রুমে আসার পর থেকেই রাত্রি শুধু আমার কথাই ভাবতে থাকলো, কি করে সে আমার জায়গায় অন্য কাউকে বসাবে। তাছাড়া জয়ের মা অলরেডি 2 বার হার্ট অ্যাটাক করেছে। ডাক্তার বলেছে ওনাকে সবসময় হাসি খুশি টেনশন মুক্ত রাখতে, কারণ আরেকবার হার্ট অ্যাটাক হলে ওনাকে বাঁচানো আর সম্ভব হবে না। তাই শেষমেশ নিজের আবেগের কাছে হেরেই গেল, সিদ্ধান্ত নিয়ে নিল এই বিয়েতে রাজি হওয়ার। তখনই জয় রাত্রি রুমে ঢুকলো। এটা প্রত্যেক দিনের রুটিন। জয় ঘুমানোর আগে একবার সিমরাতকে আদর করে যায়, আর সিমরাতও এখন মনে করে জয়ের বাবা। তখন সিমরাত ঘুমিয়ে পড়েছে। রাত্রি চোখ মুছতে মুছতে, আপনি কি জানেন আপনার মা আমার আর আপনার বিয়ে ঠিক করেছে? জয় সিমরাতকে আদর করতে করতে রাত্রিকে কথাগুলো বলল। এই জন্য কাঁদছেন?
মায়ের এসব কথা ছাড়ুন তো। মা এরকমই। মাকে আমি আপনার সমস্যাটা বুঝিয়ে বলবো, আপনি চিন্তা করবেন না। বুঝিয়ে বললেই কি হবে? আপনার কথা শুনে যদি মায়ের আবার কিছু হয়ে যায় তখন নিজেকে ক্ষমা করতে পারবেন? সেটার জন্যই তো সবসময় কিছু বলতে ভয় পাই। রাত্রি বলল, আপনি যদি চান আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি, যা একটু খুশি ভাব নিয়ে। আপনি আর আমার মা যেটা ভালো বোঝেন, আমি এসবের মধ্যে নেই। কারণ জয় রাত্রিকে ভালোবেসে ফেলেছে। রাত্রিকে কোনো কিছু বলতে পারে না ভয়ে। যদি রাত্রি রাগ করে তাদের ছেড়ে চলে যায়। বিয়ে করব, তবে একটা শর্তে। কি শর্ত? আমি আপনাকে বিয়ে করব ঠিকই, কিন্তু আমাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক হবে না। আমরা উপর থেকে সবার সামনে স্বামী স্ত্রী হলেও ভেতরে ভেতরে আমরা আগে যেমন বন্ধুর মতো ছিলাম তেমনই থাকবো। জয় কিছুটা মন খারাপ করে। ঠিক আছে, আপনি যেমনটা চান তেমনই হবে। তখনই জয় ঘুমন্ত অবস্থায় সিমরাতের কপালে একটা চুমুকে রাত্রির রুম থেকে চলে যায়। আর রাত্রি ভাবতে থাকলো, এই বাড়ির মানুষগুলো এত ভালো কেন? পরদিন সকালবেলা আজ নীলা খুব সকাল সকাল ভার্সিটিতে চলে আসলো, কারণ সে আজকে সিএমকে প্রপোজ করবে। আজ নীলা ভার্সিটিতে শাড়ি পরে আসছে, পরনে নীল শাড়ি, ঠোঁটে লাল লিপস্টিক, কপালে কালো টিপ, চোখে কাজল, মুখে হালকা মেকআপ, সব মিলে নীলাকে একটা পরী লাগছে। সকাল 10টা, সিএমের ভার্সিটি আসার সময় হয়ে গেছে। নীলা ভার্সিটিতে কয়েকটা বন্ধুকে নিয়ে দাঁড়িয়ে আছে আমার আসার অপেক্ষায়। আমি গেট দিয়ে ঢুকতেই নীলা আমার সামনে এসে হাঁটু কেটে বসে একেবারে ফিল্মি স্টাইলে সবার সামনে প্রপোজ করে। আই লাভ ইউ সিয়াম, আই রিয়েলি লাভ ইউ। তুমি কি আমায় একটু ভালোবাসবে? তুমি কি আমায় তোমার বাবুর আম্মু করবে? নীলা এসব কর্মকাণ্ড দেখে ভার্সিটি সবাই অবাক হয়ে যায়। তখন আমি রেগে গিয়ে জোরে নীলার গায়ে একটা থাপ্পড় মারি। তখন এই মেয়ে পেয়েছোটা কি আমায়? দুদিন ভালো করে কথা পর্যন্ত হয়নি, এর মধ্যে বলছো ভালোবাসো? ভালোবাসি কি এত সস্তা? তুমি আমার অতীত সম্পর্কে কিছুই জানো না, জানলে কখনোই তুমি এরকম বলতে পারতে না। আমি আপনার অতীত সম্পর্কে কিছু জানি না আর জানতেও চাই না। আমি আপনাকে ভালোবাসি, এটাই আমার কাছে যথেষ্ট। এটা ভালোবাসা না, এটা ভালো লাগা, মোহ, যেটা দুদিন পরেই কেটে যাবে। আমার ভালোবাসা তো ঠুনকো নয় যে তার মোহ দুদিনেই কেটে যাবে। সব কিছু নয় বাদই দিলাম, কিন্তু আমি তো তোমার স্যার। স্যারকে কি কেউ কখনো লাভ করতে পারে? কোন সংবিধানে আছে যে স্যারের সাথে প্রেম ভালোবাসা বিয়ে করা যাবে না? জানি না, কিন্তু তুমি যেটা চাইছো সেটা কখনোই সম্ভব না। আমি আপনাকে সত্যি অনেক ভালোবাসি স্যার। আপনি আমার ভালোবাসা একদিন ঠিকই বুঝতে পারবেন। আপনাকে আমি নিজের করেই ছাড়বো। কথা বলে নীলা কাঁদতে কাঁদতে দৌড়ে ভার্সিটি থেকে চলে যায়। আর আমি নির্বাক হয়ে সেখানে দাঁড়িয়ে থাকি। আমার মাথার উপর দিয়ে এত কিছু বয়ে গেল, আমি কোনো কিছু বোঝার আগেই। আমি জানি নীলা একজন খুব ভালো স্টুডেন্ট। এখন যদি এইসব প্রেম ভালোবাসা এগুলো নিয়ে পড়ে থাকে তাহলে তার কেরিয়ার শেষ হয়ে যাবে। আমাকে যে করে হোক নীলাকে বোঝাতে হবে। তখন আমি সেখান থেকে ক্লাস করাতে চলে যাই। আর এদিকে নীলা কাঁদতে কাঁদতে বাড়ির ভেতর ঢুকলো। তখন কি হয়েছে মা? তোর চোখে পানি কেন? চোখ মুছতে মুছতে নীলা বলল, না কিছু না। কিছু না মানে? তাহলে তুই কাঁদছিস কেন? বললাম তো আমার কিছু হয়নি। এই বলে নীলা দৌড়ে কাঁদতে কাঁদতে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে যায়। তখন নীলার অবস্থা থেকে রাত্রি কিছুটা খটকা লাগে। রাত্রি তখন জয়ের মায়ের পাশে বসে কি যেন করছিল। তখন রাত্রি সিঁড়ি বেয়ে নীলার পিছু পিছু নীলার রুমে গেল। নীলার রুমে গিয়ে বালিশ ভিজিয়ে কাচ্ছে। তখন রাত্রি নীলার রুমে ঢুকে রাত্রি নীলার মাথায় হাত বোলাতে বোলাতে, বোন আমার, তুই কাঁদিস না, কি হয়েছে আমায় বল। ভাবি, আমি একজনকে ভালোবাসি। আমি যে করেই হোক তাকে নিজের করে পেতে চাই। নীলা বয়সে রাত্রি থেকে ছোট, তাই রাত্রি নীলাকে খুব ভালোবাসে। নীলাও রাত্রিকে খুব ভালোবাসে। আর নীলা রাত্রিকে ভাবি বলেই ডাকে, কারণ সে জানে যে আজ নয় কাল রাত্রি তার ভাইয়ের বউ হবে। ও এই ব্যাপার, কোনো সমস্যা না। আমার বোন কাউকে ভালোবাসে তাকে পাবে না, সে কি কখনো হয়? সমস্যা আছে। আমি ওনাকে ভালোবাসলেও উনি তো আমাকে ভালোবাসা তো দূরে থাক, আমাকে সহ্য পর্যন্ত করতে পারে না। কি? কার এত বড় বুকের পাঠা যে আমার বোনের মতো একটা সুন্দরী মেয়ের ভালোবাসা ফিরিয়ে দেয়? নীলা নিশ্চুপ। ছেলে দেখতে কেমন? ছেলে কি করে? উনি আমাদের ভার্সিটির লেকচারাল। দেখতে শুনতে বলতে গেলে মাশাআল্লাহ। এক কথায় বলতে উনি পুরো ভার্সিটির সব মেয়েদের ক্রাশ। আমি তো প্রথম দেখায় ওনাকে ভালোবেসে ফেলেছি। শেষমেশ স্যারের প্রেমে? রাত্রি হাসতে হাসতে গড়াগড়ি খেয়ে, তুমি হাসছো ভাবি? আমি ওনাকে না পেলে সত্যি মরে যাব। রাত্রি কিছুটা রেগে গিয়ে,
চুপ একদম। এসব কথা আর কখনোই বলবি না। তোর ভালোবাসার মানুষ তোরই হবে। আমি দেখতেছি কি করা যায়। তারপর রাত্রি নীলার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে নীলা রুম থেকে বেরিয়ে আসে। পরদিন সকালবেলা মা, আমি এই বিয়েতে রাজি। আলহামদুলিল্লাহ, আমি জানতাম তুই আমাকে কখনো ফিরিয়ে দিবি না। রাত্রি নিশ্চুপ। আগামী শুক্রবার তোদের বিয়ে দেব। বিয়ের সব দায়িত্ব আমার আর নীলারই, তোদের কিচ্ছু করতে হবে না। আমার একমাত্র ছেলের বিয়ে বলে কথা। তখন রাত্রি সেখানে আর কিছু না বলেই মনটা খারাপ করে নিজের রুমে চলে যায়। আর এদিকে আমার ওপর নীলার অত্যাচার দিন দিন বাড়তেই থাকে। প্রত্যেকদিন প্রপোজ করা, আমাকে জোরে ধরে চেষ্টা করা, কিস করা, আর এসব কর্মকাণ্ড আমার অসহ্য লাগতো। ভার্সিটির সবাই নীলার আমার প্রতি এসব পাগলামি দেখে সবাই জ্বলতো, বিশেষ করে মেয়েরা, কারণ ভার্সিটির প্রায় মেয়েই আমাকে পছন্দ করতো। তারপরেও আমাকে কেউ কিছু বলতে পারতো না, কারণ নীলা ছিল শহরের সবচেয়ে বড় বিজনেসম্যানের বোন। তাদের ছিল অনেক ক্ষমতা, তাই কেউ কিছু বলার সাহস করতো না। বিয়ের আর মাত্র 2 দিন বাকি আছে। আমি ভার্সিটিতে ঢুকতেছি তখন। স্যার একটু দাঁড়ান, এই নিন কার্ড। আগামী শুক্রবার আমার ভাইয়ার বিয়ে। আপনাকে কিন্তু অবশ্যই আসতে হবে বিয়েতে। আমি যেতে পারবো না। প্লিজ স্যার, না করবেন না। আমি আপনার জন্য ওয়েট করব। দেখো নীলা, প্লিজ আমায় ছেড়ে দাও, আমি যেতে পারবো না। আমার জীবন থেকে রং অনেক আগেই হারিয়ে গেছে, তাই বিয়ে বাড়ির মধ্যে এত হাউসফুল আমার আর ভালো লাগে না। আমি কিচ্ছু শুনতে চাই না, আপনাকে যেতেই হবে। ওই, তোর কানে কথা যায় না? তোদের মতো মেয়েদের একটাই সমস্যা, ভালো মতো কথা বললেই হলো, আর কখনো আমার সামনে এসব কথা বলতে আসবে না। আমার কথা শুনে নীলা খুব কষ্ট পায়, তাই সে ক্লাস না করে কাঁদতে কাঁদতে বাসায় চলে যায়। নীলার এই অবস্থা দেখে কি হয়েছে, কাঁদছিস কেন? তখন নীলা রাত্রিকে সব খুলে বলে। সব শোনার পর রাত্রি খুব রেগে যায়। ওই ছেলের এত বড় সাহস আমার বোন ফেলনা নাকি, যে বারবার ওকে এভাবে অপমান করবে? নীলা কাঁদতে কাঁদতে আমি তো তেমন কিছু বলিনি ওনাকে, শুধু তো বিয়েতেই আসতে বললাম, তার জন্য আমায় এতগুলো কথা শোনালো। উনি কেন বোঝেন না? আমি ওনাকে ভালোবাসি। চোখের জল মুছে ফেল, চল, আবার ভার্সিটি যেতে হবে। গিয়ে লাভ হবে না, উনি আসবেন না বিয়েতে। উনি বড় একগুঁয়ে মানুষ। দেখি কি করে না আসে। অবশেষে রাত্রি জোরাজুরিতে নিজেদের গাড়িতে করে রাত্রির সাথে ভার্সিটি গেল নীলা। আমি তখন ভার্সিটির নিজের অফিস রুমে বসে ল্যাপটপে কিছু পার্ট রেডি করছিলাম পরবর্তী ক্লাসের জন্য। তখনই মে আই কাম ইন স্যার? ইয়েস। আমি না তাকিয়েই যখন তার দিকে তাকালাম, ওই তুমি আবার আসছো? বললাম না আমি বিয়েতে যেতে পারবো না। স্যার আমি একা আসিনি, আমার সাথে আমার ভাইয়ার বিজনেস পার্টনার ও একমাত্র হবু ভাবি আসছে। তখন আমি মানবিকতার খাতিরে ওনাকে ভেতরে নিয়ে আসতে বললাম। সাথে সাথে নীলা রাত্রিকে বাইরে থেকে নিয়ে আবার আমার অফিস রুমে ঢুকলো। আমি তখনও মাথা নিচু হয়ে কাজ করছিলাম। স্যার উনিই আমার হবু ভাবি। আপনি বিয়েতে যাবেন না বলে ভাবি নিজেই আপনাকে ইনভাইট করতে আসছে। তখন আমি মাথা তুলে তাকাতেই আর রাত্রি নীলার স্যারের দিকে তাকাতেই দুজনেই যেন আকাশ থেকে পড়লাম। দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি, কেউ কোনো কথা বলছে না। দুজনের চোখ দিয়ে বৃষ্টির পুরো বয়ে যাচ্ছে। কেউ কাঁদছে হারিয়ে ফেলা ভালোবাসার মানুষটিকে ফিরে পাওয়ার আনন্দে, আবার কেউ আর অন্যজন কাছে ভালোবাসার মানুষটিকে কাছে পাওয়ার পরেও তার কাছে ফিরে যেতে না পারার কষ্টে। যখনই সব নীরবতা ভেঙে আমি কিছু বলতে যাব, তখনই সাথে সাথে রাত্রি তার আগে বলে উঠল, নীলা, তুমি একটু বাইরে যাও, তোমার স্যারের সাথে আমার একটু কথা আছে। কেন বাইরে যেতে হবে কেন? কি এমন কথা ভাবি যে তুমি স্যারকে আমার সামনে বলতে পারবে না? তোমাকে বাইরে যেতে বলছি, বাইরে যাও। তখন নীলা সেখানে না দাঁড়িয়ে আমার অফিস রুম থেকে বেরিয়ে গেল। নীলা বাইরে চলে যাওয়ার পর, রাত্রি তুই এতদিন কোথায় ছিলি, কার কাছে ছিলি আমাদের সবাইকে ছেড়ে? আমি রাত্রিকে জোরে ধরে বললাম। রাত্রি নিশ্চুপ, শুধুই কাঁদছে। কি হলো, কথা বলছিস না কেন? জানিস এই 5টি বছর থেকে কত পাগলের মতো খুঁজেছি। একবার যখন তোকে ফিরে পেয়েছি তখন কিছুতেই তোকে হারাতে চায় না। বাড়ির সবাই তোর পথ চেয়ে আজও কাঁদে। চল আমরা এক্ষুনি বাড়ি যাব। না, এটা কখনো সম্ভব না। রাত্রি আমাকে ছেড়ে দিয়ে চিৎকার করে, কি বলছিস? কেন সম্ভব না? মানছি আমি ভুল করেছি, কিন্তু আমি আমার ভুল বুঝতে পেরেছি। প্লিজ আমায় ক্ষমা করে দে, তুই বাড়িতে ফিরে চল। অনেক দেরি হয়ে গেছে মিস্টার সিয়াম, আগামী শুক্রবার আমার বিয়ে, তাই আমি চাই আপনি আমার বিয়েতে অবশ্যই আসবেন। আশা করি আপনি বিয়েতে কোনো সিন ক্রিয়েট করবেন না। এসব কি বলছিস রাত্রি? তোর বিয়ে মানে? তুই এখন আমার বউ, তোর সাথে অন্য করে বিয়ে কিছুতেই হতে পারে না। সিমরাত আমার আর তোর সন্তান,
আমার সিমরাত কোথায়? সিমরাতকে নিয়ে আপনার না ভাবলেও চলবে। জন্ম দিলেই সন্তানের বাবা হওয়া যায় না। বাবা হতে হলে ভালোবাসতে জানতে হয়, ভালোবাসার মানুষটির উপরে বিশ্বাস রাখতে হয়। তাছাড়া এখন আমার সাথে যার বিয়ে হতে যাচ্ছে, সিমরাত তাকে তার বাবা বলে জানে। তুই এতটা পাল্টে গেলি রাত্রি। সময় ও পরিস্থিতি মানুষকে পাল্টে যেতে বাধ্য করে। তাছাড়া আমার ননদ আপনাকে পাগলের মতো ভালোবাসে। আমি চাই আপনি তার পবিত্র ভালোবাসার মর্যাদা দিবেন। আমি কিছুদিন তোকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবো না। তোর জায়গায় আমি অন্য কাউকে কোনোদিনও দিতে পারবো না। হাত ছাড়ুন বলছি। এখানে কেউ আমাদেরকে এভাবে দেখলে খারাপ কিছু ভাববে। এই কয়েকদিনে যদি আপনার মনে আমার জন্য সামান্যটুকু ভালোবাসা তৈরি হয়ে থাকে, তাহলে পারলে আমার একটা কথা রাখবেন। আমি চাই আপনি নীলাকে বিয়ে করুন, যা আপনাকে অনেক সুখী রাখবে। আপনি আমায় যে স্বীকৃতি দেননি, আমার বিশ্বাস আপনি নীলাকে বিয়ে করে সে স্বীকৃতি দিবেন। এইটাই আপনার কাছে আমার শেষ চাওয়া। পারলে আমার চাওয়াটুকু পূরণ করিয়েন। এই বলে রাত্রি কাঁদতে কাঁদতে আমার অফিস রুম থেকে বেরিয়ে যায়। বাইরের এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা গাড়িতে উঠে চলে যায় বাসায়। তখন বাইরে থাকা নীলা রাত্রিকে এভাবে কাঁদতে কাঁদতে গাড়িতে উঠে যেতে দেখে সেও দেরি না করে সোজা রাত্রির পেছন পেছনে গাড়িতে উঠে যায়। আর আমি নির্বাক হয়ে যাই, সেখানেই দাঁড়িয়ে থাকি। এক দৃষ্টিতে রাত্রি চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকি। বৃষ্টির মতো পানি পড়ছে চোখ দিয়ে। গাড়িতে নীলা অনেকবার রাত্রিকে জিজ্ঞেস করেছিল কি হয়েছে, সে কেন কাঁদছে, কিন্তু রাত্রি বাসায় যাওয়া পর্যন্ত সারাটা পথ চুপ হয়েছিল, একটা কথা পর্যন্ত বলেনি। পরদিন আগামীকাল জয়া রাত্রির বিয়ে, তাই আজ ইচ্ছে না থাকা সত্ত্বেও রাত্রিকে জয়ের সাথে শপিংয়ে যেতে হলো। কি একটা কারণে তখন আমি শপিং মলে যাই। রাত্রি ঘুরে ঘুরে কেনাকাটা করছিল। তখনই হঠাৎ করে, প্লিজ রাত্রি, তুই আমায় ক্ষমা করে দে, তুই বাড়িতে ফিরে চল। হাত ছাড়ুন বলছি। হাত ছাড়বো না, আগে তুই বল আমায় ক্ষমা করে দিয়েছিস। তখন রাত্রি খুব জোরে আমার গালে একটা থাপ্পড় মারে। আপনাদের মতো ছোট লোকদের মুখের কথাই কাজ হয় না, তার জন্য এরকম থাপ্পড় দরকার। তখন পাশে থাকা জয় এসে আমার শার্টের কলার ধরে। ছোট লোকের বাচ্চা, তোর সাহস তো কম না? তুই আমার হবু বউয়ের হাত ধরেছিস? আমি নিশ্চুপ। তখন জয় আমার গায়ে হাত তুলতে চাইল, কিন্তু শপিং মলে থাকা অন্য লোকেরা আমাকে থামিয়ে দিয়ে জয়া রাত্রিকে অন্যদিকে পাঠিয়ে দিল। রাত্রির কর্মকাণ্ড দেখে আমি বাকরুদ্ধ হয়ে যাই। এটাই কি সে রাত্রি যে আমাকে কোনোদিনও আপনি থেকে তুমি করে পর্যন্ত ডাকেনি? এটাই কি সে রাত্রি যে তার গায়ে আমার হাতের একটু ছোঁয়া পাওয়ার জন্য সবসময় পাগলামি করতো? আজ সে কিনা সবার সামনে আমাকে থাপ্পড় মারলো। অন্য একটা ছেলে আমার গায়ে হাত তুলতে দেখে সে একটিবারও তাতে প্রতিবাদ করলো না। আমি জীবনে এতটা অপমান কখনো হইনি। আজ নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। তারপর আমি সেখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে হেঁটে হেঁটে বাসায় চলে আসলাম। পরদিন সন্ধ্যাবেলা, আজ রাত্রি আর জয়ের বিয়ে। কিছুক্ষণ পরেই আমার ভালোবাসার মানুষটি অন্য কারো হয়ে যাবে, এই কথাটি ভাবতেই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আমাকে যে বিয়েতে যেতেই হবে, হাজার হলেও আমার ভালোবাসার মানুষটি আমাকে ইনভাইট করেছে। আমি খুব সুন্দর একটা গিফট কিনে রঙিন পেপার দিয়ে খুব সুন্দর করে প্যাক করে নেই। আমি গিফটটা হাতে নিয়ে জয়দের বাড়ির সামনে হাজির হই। বিয়ে উপলক্ষে পুরো বাড়ি খুব সুন্দর করে সাজানো হয়। বাড়ির ভিতর সবাই অনেক আনন্দ করছে, কিন্তু আমি কিছুতে বাড়ির ভিতর ঢোকার সাহস পেলাম না, কারণ একটু পরেই রাত্রি আর জয়ের বিয়ে পড়ানো হবে। বউ সাজে রাত্রিকে আমি কিছুতেই অন্যের পাশে দেখতে পারবো না। তাই আমি বাইরের একজন দারোয়ান ডেকে তার হাতে গিফটটা দিয়ে বলে দেই, এই বাড়িতে যার বিয়ে হচ্ছে গিফটটা যেন সে ম্যাডামটার হাতে দিয়ে দেয়। তখন আমি আর সেখানে এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে সোজা বাইক টেস্টার দিয়ে বাড়িতে চলে আসি। আমাকে বাড়িতে ঢুকতে দেখে বাড়ির সব অবাক হয়ে যায়, কারণ আমি আজ আগের মতো মদ খেয়ে মাতাল হয়ে বাড়িতে এসেছি। তখন, সিয়াম, তোর কি হয়েছে? তুই এমন করছিস কেন? কিছু না আম্মু, তোমার ছেলে খুব টায়ার্ড মা, তোমার ছেলে বিশ্রামের প্রয়োজন, আজ তোমার ছেলের খুব ঘুম পাচ্ছে মা। তখন আমি সেখানে না দাঁড়িয়ে মাতাল অবস্থায় দৌড়তে দৌড়তে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে যাই। রুমে এসেই আমি দরজা বন্ধ করে দিলাম। বাড়ি থেকে আসার সময় আমি ফার্মেসি থেকে 2 পাতা ঘুমের ওষুধ নিয়ে আসি। আমি সেখান থেকে 13টা ঘুমের ওষুধ একসাথে খেয়ে নিই। যারা মেডিকেলে সায়েন্সে পড়ে তারা হয়তো জানে 3টার বেশি ঘুমের ওষুধ একসাথে খেলে তাদের সেন্স ফেরার সম্ভাবনা থাকে, কিন্তু আমি তো একসাথে 13টা ঘুমের ওষুধ খেয়ে ফেলি। আজ আমার খুব ঘুম পাচ্ছে, মনে হচ্ছে অনেকদিন আমি মন ভরে ঘুমোতে পারিনি। তাই আমি সাথে সাথে বিছানায় গায়ে দিই। কিছুক্ষণের মধ্যে হারিয়ে যায় গভীর ঘুমের রাজ্যে। হয়তো এই ঘুম আর কোনোদিন ভাঙবে না। আর ওইদিকে রাত্রিকে একটা রুমের মধ্যে কিছু পার্লারের লোকেরা বউ সাজাচ্ছিল। তখন, ম্যাডাম ভেতরে আসবো? আরে দারোয়ান চাচা, আসো, কিছু বলবে? জি ম্যাডাম, এই গিফটটা বাড়ির বাইরে একটা লোক আপনার হাতে দিয়ে দিতে বলেছিল। আমাকে দিতে বলেছিল? বাড়িতে বিয়ের অনুষ্ঠান হচ্ছে তো ওনাকে ভেতরে আসতে বলতে। জি ম্যাডাম, আমি বলেছিলাম, কিন্তু ওনার নাকি কি কাজ আছে, তারা দেখি আমার হাতে গিফটটা দিয়ে চলে গেল। আচ্ছা, তুমি যাও।
রাত্রি ভাবতে থাকলো, কি এমন গিফট যে বাড়ির ভেতরে এসে আমাকে দিতে পারলো না? বাড়ির দারোয়ানকে দিয়েই পাঠালো, আর কেই বা দিল যে বাড়ির ভেতরে আসতে পারলো না? তখন রাত্রি গিফটটা না খুলে একপাশে রেখে দেয়, কারণ তখন থেকে পার্লারের লোকেরা সাজাচ্ছিল। রাত 10টা। আমার আম্মু ডিনার করতে আমাকে ডাকার জন্য আমার রুমে আসলো, কারণ আমি সন্ধ্যাবেলায় এসে কিছু না খেয়ে ঘুমিয়ে পড়েছি। তাই ডিনার করতে নিচে আসার জন্য আমার আম্মু আমার রুমে আসলো। এসে দেখলো দরজা ভিতর থেকে লক করা। তাই আমার আম্মু অনেকক্ষণ দরজা ধাক্কালো, কিন্তু কোনো সারা শব্দ পাচ্ছে না। তারপর আমাকে জোরে জোরে ডাকতে থাকলো। প্রায় 10-15 মিনিট এভাবেই ডাকলো, কিন্তু ভেতর থেকে আমার কোনো সারা শব্দ পাচ্ছিল না। তখন আমার আম্মু দৌড়ে নিচে চলে আসলো এবং কান্না করতে করতে বলতে থাকলো, আমাকে কখন থেকে ডেকে চলেছি কিন্তু কথা বলছি না। আমার আম্মুর কথা শুনে আমার আব্বু, ভাইয়া সহ পরিবারের সবাই দৌড়ে আমার রুমের সামনে চলে আসলো। সবাই অনেক ডাকছে ও দরজাও ধাক্কাচ্ছে, কিন্তু আমার কোনো রেসপন্স নেই। সবাই অনেক ভয় পেয়ে গেল, কারণ আমি এর আগেও কখন এমন করিনি। আমার আম্মু খুব কাঁদছিল। তখন সবাই মিলে দরজা ভাঙার সিদ্ধান্ত নিল। তারা হয়তো জানে না ভিতরে গিয়ে কোনো লাভ নেই, কারণ আমি যে ঘুম ঘুমিয়েছি সে ঘুম হয়তো আর কোনোদিন ভাঙার না। সবাই মিলে আমার রুমের দরজা ভেঙে ফেললো। ভেতরে ঢুকে সবাই দেখছে আমি খাটে খুব সুন্দর করে ঘুমিয়ে আছি। তখন আমার আব্বু সহ সবাই আমার হাত পা মাথা নাড়িয়ে অনেকক্ষণ ডাকলো, কিন্তু আমার চোখ পর্যন্ত খুলছে না। তখন আমার ভাইয়া জোরে একটা চিৎকার দিল। আমার ভাইয়া কেঁদেই, আব্বু, সিয়াম নিঃশ্বাস নিচ্ছে না। সাথে সাথে সবাই চিৎকার করে কাঁদছিল। আমার আম্মু সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। তাদের এই আত্মচিৎকার হয়তো আর কখনো আমি শুনতে পারবো না। রাত্রি কানে হয়তো পৌঁছবে না এই কান্নার আওয়াজ, কিন্তু আমার আব্বুর মন কিছুতেই মানছে না। তাই সন্তানকে বাঁচানোর শেষ চেষ্টা করার জন্য আমাকে নিজে কোলে নিয়ে দৌড়ে বাড়ির বাইরে চলে আসলো, আর আমার ভাইয়াকে বলে দেয় গাড়ি বের করার জন্য। তখন সবাই মিলে নিজেদের গাড়িতে করে আমাকে শহরের সবচেয়ে ভালো হসপিটালে নিয়ে যায়। হসপিটালে ঢোকার পর, এই, আপনারা কাকে নিয়ে এসেছেন? ও তো কোনো নিঃশ্বাসই নিচ্ছে না। আব্বুকে দেখে দিই, প্লিজ ডাক্তার, আমার সন্তানকে বাঁচান, অন্তত একবার শেষ চেষ্টা করে দেখুন। সিস্টার, ওনাকে এক্ষুনি জরুরি বিভাগে ঢুকান। তখন নার্সরা আমাকে ভেতরে ঢুকিয়ে দিল, আর বাড়ির সবাই বাইরে ভরে কাঁদছিল। ওইদিকে রাত্রিকে বউ সাজানো শেষ। বিয়ের সব মেহমান বিভিন্ন কাজে ঠিক সময় উপস্থিত হতে না পারে বিয়েটা একটু দেরিতে পড়ানোর সিদ্ধান্ত নিল। রাত্রি রুমের মধ্যে বউ সেজে বসে আছে, তাই রাত্রি আগ্রহ নিয়ে পাশে থাকা গিফটটা হাতে নিয়ে খুলে দেখার জন্য। রাত্রি আস্তে আস্তে গিফটটা খুললো। দেখলো খুব সুন্দর একটা সিল্কের কালো শাড়ি আর একজোড়া লাল চুড়ি। রাত্রি তখন গিফটের প্যাকেটের ভেতর একপাশে একটা চিরকুট দেখতে পেল। চিরকুটের উপর কোনো নাম নেই, ঠিকানা লেখা ছিল না, কিন্তু রাত্রি চিরকুটটা খুলে চিরকুটের লেখাগুলো দেখে বুঝতে পারলো গিফটটা আমি পাঠিয়েছিলাম, কারণ আমার হাতে লেখা রাত্রি খুব ভালো করেই চিনত। তখন রাত্রি চিরকুটটা পড়তে থাকলো। আমার পাগলি রাত্রি, কেমন আছিস রাত্রি? আশা করি অনেক ভালো আনন্দে আছিস। পাগলি, আজ তো তোর বিয়ে, কিছুতেই বাড়িতে ঢোকার সাহস পেলাম না। তোকে যে বউ সাজে অন্য কারো পাশে দেখতে পারবো না আমি, তাই গিফটটা দারোয়ানকে দিয়ে পাঠালাম। তোর বিয়েতে তেমন কিছু গিফট দিতে পারলাম না, শুধু একটা কালো সিল্কের শাড়ি। আমাদের বিয়ের আগে তুই যখন কালো শাড়ি পরে আমার আশেপাশে ঘুরতি, তখন তোকে দেখতে একদম পরীর মতো লাগতো। শাড়িটা তুই বিয়ের পর পরবে। আর হ্যাঁ, একজোড়া লাল চুড়িও আছে গিফটের প্যাকেটের ভেতর। তুই একবার বায়না ধরেছিলি না তোকে লাল চুড়ি কিনে দেওয়ার জন্য, তাই আজ তোর জন্য কিনলাম। যদি আর কোনোদিনও কিনে দেওয়ার সুযোগ না হয়। ওই দিন শপিং মলে তুই সবার সামনে আমাকে থাপ্পড় মারলি। বিশ্বাস কর, আমার একটু কষ্ট হয়নি, কিন্তু কষ্ট আমার তখন হয়েছে যখন আমার গায়ে একটা ছেলে হাত তুললো আর তুই একটু প্রতিবাদ করলি না। আজ তুই অন্য কারো হয়ে যাচ্ছিস, এটা ভাবতে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। তাই তো চলে যাচ্ছে অনেক দূরে, যেখান থেকে হয়তো আর কোনোদিনও ফিরে যাব না। দীর্ঘ 5টি বছর তোকে পাগলের মতো খুঁজেছি। যখন ফিরে পেয়েছি মনে হলো নিজের প্রাণটাই ফিরে পেয়েছি, কিন্তু ফিরে পাওয়ার পর তুই যা দিলি তা আমি কখনো কল্পনা করিনি। আজ আমি খুব ক্লান্ত। আজ আমার বিশ্রামের সময় হয়েছে। আমার সিমরাতকে তোর হাতে দিয়ে গেলাম, ওকে দেখে রাখিস। ওকে আমার মতো খারাপ বাবার পরিচয় কোনোদিনও দেবে না। ও জানুক তোর নতুন ভালোবাসার মানুষটির বাবা। আমার হাতের বেশি সময় নেই। তোকে আর আমার সন্তানকে ছেড়ে যেতে একদম ইচ্ছে করছে না, কিন্তু কি করবো বল, আমাকে যে যেতেই হবে। মাথায় প্রচণ্ড যন্ত্রণা করছে, তাই আর কিছু লিখতে পারছি না। আমি দোয়া করি তুই যেন সবসময় ভালো থাকিস। আল্লাহ হাফিজ। এই তুই তোর পাগল সিয়াম। রাত্রি চিরকুটটা পড়ে চিৎকার করে কাঁদছিল আর বলতে থাকলো, সিয়াম, কেন আপনি এটা করলেন? রাত্রি খুব ভয় করতেছে চিরকুটটা পড়ে, কারণ রাত্রি ভালো করে জানে আমি খুব রাগী ইমোশনাল, তাই আমি নিজে যে কোনো ক্ষতি করে ফেলতে পারি। রাত্রি তখন আর এক মুহূর্ত রুমের মধ্যে বসান থেকে কাঁদতে কাঁদতে দৌড়ে নিচে নেমে যাচ্ছিল। বাড়ি ভর্তি গেস্ট সবাই হা হয়ে রাত্রির দিকে তাকিয়ে আছে। রাত্রি তাদের কাউকে পাত্তা না দিয়ে সোজা সবার সামনে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। রাত্রি এখনো বেশ সাজে লাল বেনারসি পরা,
পেছনে সবাই রাত্রিকে অনেক ডাকছে, কিন্তু কারো কথা না শুনেই বাড়ির বাইরে থাকা তাদের গাড়িতে উঠে গেল। ড্রাইভারকে আমাদের বাসার ঠিকানা দিয়ে বলে এই ঠিকানায় তাড়াতাড়ি যেতে। রাত্রি এভাবে কাউকে কিছু না বলে বিয়ে পড়ানোর একটু আগে হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখে জয়ও রাত্রির পেছন পেছন গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো আর রাত্রিকে ফলো করছে। রাত্রি গাড়িতে বসে চিন্তা করতে থাকলো, আমার সত্যি কিছু হয়নি তো? আমার যদি কিছু হয় সে নিজেকে ক্ষমা করতে পারবে না। ড্রাইভার চাচা, প্লিজ গাড়িটা জোরে চালান। জোরেই তো চালাচ্ছি ম্যাডাম। অবশেষে রাত্রি গাড়ি নিয়ে আমাদের বাড়িতে চলে আসলো। রাত্রি যে মাত্রই গাড়ি থেকে নেমে বাড়ির ভিতরে ঢুকলো তখনই, রাত্রি মা তুমি? এতদিন কই ছিলে তুমি? আমার বাড়ির দারোয়ান। এসব কথা পরে জানতে পারবে, আগে বলো তোমাদের ছোট সাহেব কোথায়? রাত্রি আমার কথা জিজ্ঞেস করে। ছোট সাহেব তো বাড়িতে নেই। বাড়িতে নেই মানে কোথায় গেছে? তখন বাড়ির দারোয়ান কাঁদতে কাঁদতে সব কিছু রাত্রিকে খুলে বলে। দারোয়ানের সব কথা শুনে রাত্রি ধপাস করে মাটিতে বসে যায় আর একটা চিৎকার করে দেয়। তখন আবার রাত্রি আমার কথা জিজ্ঞেস করে। তুমি জানো ওনাকে কোন হসপিটালে নিয়ে গেছে? তখনই দারোয়ান রাত্রিকে হসপিটালের নাম বলে দেয় আর রাত্রি গাড়িতে করে আবার বেরিয়ে পড়ে সে হসপিটালের উদ্দেশ্যে। জরুরি বিভাগের বাইরে বসে এখনও আমার পরিবারের সবাই কাঁদছিল। আমার আম্মুকে একটা কেবিনে শিফট করা হয়েছে। তিনি বারবার সিএম বলে বলে জ্ঞান হারাচ্ছিলেন। রাত্রি হসপিটালে পৌঁছা মাত্রই রিসিপশনে সিয়াম আহমেদের নাম জিজ্ঞেস করতেই সোজা জরুরি বিভাগের সামনে আসে। রাত্রি তখন সবাইকে দেখে বসে থেকে কাঁদছিল। তখন একে একে কথা সবাই রাত্রিকে জিজ্ঞেস করছিল। তখন রাত্রি সবাইকে থামিয়ে দিয়ে বলে, রাত্রি তুই এতদিন তুই কই ছিলি? এসব কথা পরে জানতে পারবে। আবার বড় আব্বু বলো না, আমার সিয়ামের কি হয়েছে? আমার আব্বু কেঁদে কেঁদে, কিচ্ছু জানি না মা, কেন আমার ছেলেটা এমন করলো। ডাক্তাররা জরুরি বিভাগে ঢুকেছে প্রায় 1 ঘন্টা হলো, এখনো বাইরে আসলো না। তখন ডাক্তার জরুরি বিভাগ থেকে বের হলো। আমার আব্বু ডাক্তারের হাত ধরে কেঁদে কেঁদে, আমার ছেলের কি হয়েছে বলুন না, আমার ছেলেটা বেঁচে যাবে তো? দেখুন, আমরা এই মুহূর্তে কিছু বলতে পারছি না। আমি আমার জীবনে এরকম পেশেন্ট কখনো দেখিনি। আমরা মেডিকেল বোর্ডের পুরো টিম প্রায় 1 ঘন্টা ধরে চেষ্টা করছি, কিন্তু কিছুতেই রোগীর জ্ঞান ফেরাতে পারলাম না। কোনো মতে অক্সিজেনের সাহায্য রোগীর প্রাণটা এখনও বাঁচিয়ে রেখেছি। অক্সিজেনের মাস্কের সাহায্যে রোগীর দেহের ভিতর থেকে একটা নিঃশ্বাস বের করে আনতে অনেক কষ্ট হচ্ছে। রোগী অলরেডি ঘুমায় চলে গেছে। ওনাকে আমরা আইসিইউতে শিফট করছি। যদি আগামী 72 ঘন্টার মধ্যে ওনার সেন্স ফিরলে তো ফিরবে, না হলে আমাদের কিছু করার থাকবে না। আপনারা আল্লাহকে ডাকুন। এ বলে ডাক্তার সেখান থেকে চলে যায়। আর তখনই রাত্রে একটা বেঞ্চে বসে পড়লো আর বলতে থাকলো, হে আল্লাহ, তুমি আমার সাথে এমনটা কিছুতেই করতে পারো না। আমার সিয়ামকে কিছুতেই আমার কাছ থেকে কেড়ে নিতে পারো না। প্রয়োজনে আমার জীবন নিয়ে নাও, তবুও আমার স্বামীর জীবন বাঁচিয়ে দাও। তখনই রাত্রে পিছন থেকে তার কাঁধে কারো হাতের স্পর্শে পেল। পিছনে তাকাতেই, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার শিয়ামের কিচ্ছু হবে না। নিশ্চুপ। রাত্রি কেঁদেই চলেছে। জয় হয়তো বুঝতে পেরেছে এই সিয়ামই হবে রাত্রি সেই স্বামী, যাকে রাত্রি এখনো পাগলের মতো ভালোবাসে। যতই সময় যাচ্ছে সবার হার্টবিট ততই বেড়ে চলেছে। যদি 72 ঘন্টার মধ্যে আমার সেন্স না ফেরে তাহলে বাঁচানোর কিছুই সম্ভব হবে না। অলরেডি 71 ঘন্টা চলে গেছে। সবাই আইসিইউর বাইরে বসে বসে কাঁদছিল। তখনই ডক্টর আইসিইউ থেকে বাইরে এসেই, আপনাদের জন্য খুশির খবর আছে, রোগীর সেন্স ফিরেছে। কি? আমার স্বামীর সেন্স ফিরেছে? প্লিজ ডক্টর, আমি এক্ষুনি ওনার কাছে যাব। যাবেন, তবে এখন না, 30 মিনিট পর। এই বলে ডাক্তার সেখান থেকে চলে যায়। অবশেষে 30 মিনিট পর রাত্রি আমাকে দেখতে ভেতরে আসলো। আমি চোখটা মেলে কেবিনে শুয়ে আছি। ভেতরে ঢোকা মাত্রই রাত্রি আমাকে জড়িয়ে ধরে। প্লিজ আমায় ক্ষমা করে দেন, আমি এমনটা আর কখনোই করব না। আমি নিশ্চুপ অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়েছি। এবার রাত্রি কেঁদে কেঁদে আমার পায়ে পড়ে গেছে। রাত্রি কাঁদতেই থাকে। প্লিজ আপনি আমায় যা শাস্তি দেওয়ার দেন, তবুও আপনি আমার থেকে মুখ ফিরিয়ে রাখবেন না। আপনার পায়ে আমায় একটু জায়গা দেন। এবার আমার আর সহ্য হলো না। রাত্রিকে বুকে টেনে নিলাম। ওর মায়াবী চেহারার দিকে তাকাতেই আমি সব কিছু ভুলে যাই। রাত্রি চোখের পানি আমার একদমই সহ্য হয় না। এরপর একে একে আব্বু, ভাইয়া সহ পরিবারের সবাই দেখা করলো। আমাকে এখন একটা নর্মাল কেবিনে শিফট করা হলো। আম্মু এখন অনেকটা সুস্থ। আমার কেবিনের ভিতরে শুধু রাত্রি আছে আমার পাশে বসা। তখনই কেউ একজন হঠাৎ করে দৌড়ে আমার কেবিনে ঢুকে আমার জড়িয়ে ধরলো। তাকে দেখি নীলা। তখনই নীলা আমাকে,
স্যার, আপনার কি হয়েছে? নীলা আমাকে এখনো জোরে ধরে আছে। নীলা আমাকে জোরে ধরে আছে দেখে রাত্রি লুচির মতো ফুলতেছে। তখন আমি সুযোগ বুঝে রাত্রিকে রাগানোর জন্য নীলাকে আমার হাত দিয়ে আরো জোরে জোরে ধরলাম। আমাকে ছেড়ে জয়কে বিয়ে করো না, এবার বোঝো ঠেলা। রাত্রি এবার সহ্য করতে না পেরে, এটা কি হচ্ছে নীলা? তুমি এভাবে ওনাকে জড়িয়ে ধরে আছো কেন? উনি না তোমার স্যার? রাত্রি আপু, আমি তোমার আর স্যারের সম্পর্কে সব কিছু জেনে গেছি। স্যারই আপনার আগের স্বামী, কিন্তু এ কয়দিন আমি স্যারকে খুব ভালোবেসে ফেলেছি। স্যারকে নিয়ে দেখেছি অনেক স্বপ্ন, কিন্তু এটা তো আর কখনোই হবে না। তাই অনেক দূরে চলে যাচ্ছি। আগামীকাল আমার ফ্লাইট। আমি মালয়েশিয়া চলে যাচ্ছি। পড়াশোনা সহ না বাকি জীবনটা সেখানেই কাটিয়ে দেব। এই জীবনে হয়তো আর কাউকে ভালোবাসতে পারবো না। তাই যাকে ভালোবেসেছি তাকে যখন পাবো না, তাই অনেক দূরে চলে যাচ্ছি। কারণ এখানে থাকলে স্যারের মায়ায় বারবার জড়িয়ে যাব। তোমার আর স্যারের সম্পর্কটা কিছুতেই নিজের চোখের সামনে দেখতে পারবো না। তাই তোমাদের থেকে আড়াল হতে চলে যাচ্ছি। রাত্রি আপু, আমার ভালোবাসার মানুষটাকে তোমার হাতে দিয়ে যাচ্ছি। ওনাকে সবসময় দেখে রেখো, কখনোই কষ্ট দিও না। এই বলে নীলা কাঁদতে কাঁদতে কেবিন থেকে বেরিয়ে চলে যায়। কাঁদলে কাঁদুক, তাতে আমার কি? কাঁদলে কাঁদুক, তাতে আমার কি? রাত্রি আর আমি স্বামী স্ত্রী, আমরা একে অপরকে পাগলের মতো ভালোবাসি। নীলা আমাকে ভালোবাসে, কিন্তু তার ভালোবাসাটা একতরফা, যেটার মিল কখনোই হওয়া সম্ভব না। আরও 2 দিন হসপিটালে থাকার পর আজ আমাকে রিলিজ করে দেয়। তাই আজ আমরা সবাই বাড়ি যাচ্ছি। বাড়ি ঢুকবো তখনই আম্মুর দরজার সামনে বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে আছে। হাজার হলেও তার ছেলেও ছেলের বউ অনেকদিন পর আবার এক হয়ে বাড়িতে ঢুকছে। তাই আমি বরণ করে আমাদের ঘরের ভিতর ঢুকালো। ভাইয়া গিয়ে জয়দের বাড়ি থেকে আমার পিচ্ছি সিমরাতকে নিয়ে আসে। জয়ের আম্মু আমার আর রাত্রির সম্পর্কের কথা শুনে একটু কষ্ট পেলেও বরং খুশি হয়েছে। আজ নাকি আমাদের বাসরাত, কারণ আগে আমাদের বিয়ের পর বাসরাতে আমার আর রাত্রির মধ্যে যা ঘটেছিল বাড়ির সবাই তো জেনে গেছে। তাই সবার ইচ্ছে আমার আর রাত্রি আবার নতুন করে বাসরাত হোক। রাত 11টা। অবশেষে ভাইয়া ভাবি জোর করে আমার বাসর ঘরে ঢুকিয়ে দিল। অবশ্য আমি আসার সময় আমাদের সাথে ঘুমানোর জন্য সিমরাতকেও নিতে আসতে চেয়েছিলাম, কিন্তু সে এক কথায় না করে দিল। সে নাকি নতুন দিদুন মানে আম্মুকে পেয়েছে, তার সাথে ঘুমাবে। তাই আমি একাই চলে আসলাম। বাসর ঘরে ঢুকে দেখি রাত্রি খাটের মধ্যে বসেছে, ঘোমটা দিয়ে বসে আছে। আমাকে ভেতরে ঢুকতে দেখে পা ধরে সালাম করলো। তখন চলো এবার ঘুমিয়ে পড়ি। কি এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লেন? আগে লুঙ্গি পরে আসেন বলছি। কি বাসরাতে লুঙ্গি পরবো কেন? রাত্রি দুষ্ট হাসি দিয়ে, কেন? আপনার লুঙ্গি খোলার জন্য। তাই নাকি? হুম। শুধু কি তুই একাই খুলতে জানিস? আমিও তো শাড়ি খুলে ফেলবো। রাত্রি মিষ্টি হাসি দিই, খুললে খুলবেন, মানা করছে কে? আমারই তো স্বামী। আর তুই হলে আমার ডেঞ্জারাস চাচাতো বউ। হুম। তাহলে এবার শুরু করা যাক। রাত্রি মিষ্টি হাসি দিই। হুম। তারপর আর কি শুরু হয়ে গেল আমার আর রাত্রির মধ্যে দ্বিতীয় বিশ্বকাপ, মানে বাচ্চা নেওয়ার জন্য T20 খেলা।